মানুষকে আপনার কাছে এসে সাহায্য চেয়েছে, আপনি সাহায্য করেন নাই, তাহলে এটা আপনার সামর্থ্য থাকার পরেও আপনি সাহায্য যখন করেন নাই, তাহলে আপনাকে সবাই কি ধিক্কার জানাবে? তাই এটা তো কোনো অপরাধ হয়নি। তাহলে অপরাধটা কখন হবে? যার জন্য নির্দিষ্ট একটা শাস্তি উল্লেখ থাকবে। তাহলে এই যে যে 40 ধারা, যে দেখেন শুরুতে লিখলাম 40 ধারা অফেন্স, অফেন্সের সংজ্ঞা দেওয়া আছে। অফেন্সের সংজ্ঞা হচ্ছে যে এই দণ্ডবিধিতে যে কাজটা করতে বলা হয়েছে এবং যে কাজটা করতে নিষেধ করা হয়েছে, এই কাজটা যদি কেউ করে অথবা না করে বিরত থাকে, তার জন্য যে সাজা যদি উল্লেখ থাকে, তাহলে সেগুলো হচ্ছে আপনার অপরাধ। আর যদি সাজা উল্লেখ না থাকে তাহলে অপরাধ নেই। 2023, 22 অথবা 23 সালের দিকে জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছিল, আজকে কিন্তু জুডিশিয়ারি পরীক্ষা হয়েছে, এই জায়গায় এই প্রশ্নটা আসছে, এই প্রশ্ন আসছে। তো এই হ্যাঁ, যে একটা পরীক্ষা প্রশ্ন কি ছিল, বলছিল দেখ তো। একজন ভিক্ষুক আসছে, বলছিল এসে খাবার চেয়েছে, কিন্তু লোকটা খাবার দেয়নি। এ জেড দিয়ে প্রশ্নটা ছিল। খাবার না দেওয়ার কারণে ওই ভিক্ষুক লোকটা মারা গেছে, খাবার না দেওয়ার কারণে। খেয়াল করেন যে খাবার চেয়েছে একজন ব্যক্তির কাছে যে আমি খুব ক্ষুধার্ত, খাবারটা দেয়নি, না করার কারণে, না দেওয়ার কারণে ওই লোকটা না খেয়ে মারা গেছে। তাহলে এই জায়গায় যে খাবার দেয়নি তার কি অপরাধ হয়েছে? আইন অনুযায়ী তার কোনো অপরাধী হয়নি। কেন হয়নি? সে কি খাবার দিতে বাধ্য কিনা? একজন ব্যক্তি সে খাবার দিতে বাধ্য না। তবে হ্যাঁ, যদি এই প্রশ্নটাই ঘুরায় দেয় যে জেলখানার কোন একটা বন্দী, সে জেলারের কাছে খাবার চেয়েছে যে ক্ষুধার্ত আমি, কিন্তু জেলার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, তাকে কোনো খাবার সরবরাহ করে নাই, তখন এটা অপরাধ হবে। কেন? কারণ তার দায়িত্ব ছিল তাকে খাবার সরবরাহ করা। ঠিক তেমনি ভাবে যদি বৃদ্ধাশ্রম নিয়ে আলোচনা, এই প্রশ্ন আসে যে বৃদ্ধাশ্রমের যিনি প্রধান থাকেন, দায়িত্ব ইনচার্জ থাকেন, তার কাছে একজন বৃদ্ধা বা বৃদ্ধ খাবার চেয়েছে, কিন্তু ওই কর্তৃপক্ষ বা ওই কর্মকর্তা তাকে খাবার দেয়নি, হয়তো বলে তাড়াই দিয়েছে যে তোমাকে তো খাবার দিয়েছি, তুমি কেন খাও নাই, এখন আর কোনো খাবার নাই, আবার রাত হবে, বা অথবা আগামীকাল খাবার হবে, আজকে আর কোনো খাবার নাই। এই ধরনের আচরণ করার ফলে যদি ওই লোকটা না খেয়ে মারা যায়, তখন এটা অপরাধ হবে। কেন? ওই লোকটার দায়িত্ব ছিল তাকে খাবার সরবরাহ করা। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে একজন ভিক্ষুক এসে আপনার কাছে খাবার চেয়েছে, এখন আপনি তো ভিক্ষুককে খাবার দিতে বাধ্য না। তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে মনে হবে যে না, এটা তো করা উচিত হয়নি, এই কারণে লোকটা মারা গেল, তার তো সামর্থ্য ছিল। হ্যাঁ, সেটা হয়তো আল্লাহর কাছে গিয়ে তার জবাবদিহিতা করতে হবে। কিন্তু বাংলাদেশে এই যে যে এক্সিস্টিং ল আছে, বিদ্যমান যে আইনটা আছে, এই আইনে সে কোনো অপরাধী করেনি, কারণ তার দায়িত্ব না। একজন ভিক্ষুককে ভিক্ষা দিয়ে তাকে খাবার দেওয়া তার কোনো দায়িত্ব নাই। বা দায়িত্ব, দায়িত্ব নাই বলতে সেটা হয়তো নৈতিক দায়িত্ব থাকতে পারে, কিন্তু এই কাজটা না করলে তার কোনো অপরাধ হবে এইরকম কোনো শাস্তি উল্লেখ নাই, সুতরাং এটা কোনো অপরাধ নাই। তার মানে যেই কাজটা করার জন্য বলা আছে আইনে, সেই কাজ থেকে যদি কেউ বিরত থাকে তাহলে সেটি অপরাধ। আনন্দ। যে কাজটি করতে নিষেধ করা আছে সেই কাজটি যদি কেউ করে ফেলে তাহলে সেটা হচ্ছে অপরাধ। একজন আপনার, আমরা কিন্তু এর আগেও ক্লাসে বলছি যে তখন আমাদের বডি এবং আমাদের মুন্সির আছে প্রপার্টি সাদা কালো। আইনের দ্বারা সুরক্ষিত, যেটা আমরা আইনে, এটা একাধিকবার পড়ছি। এই মানে জায়গায় ক্লাস নিতে 97 ডাকতেছে, পল্টন দেওয়া দেন। মুন্সির আমাদের না এলে তো আবার বকা দেয়। আমাদের আরেকজনের বডি, এটা হেফাজত করতে আমরা যেমন আইনে যে কোনো সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবো, আবার আমাদের নিজের সম্পত্তি বা আরেকজনের সম্পত্তি, দেখা যাচ্ছে আপনি রাস্তাতে যাচ্ছেন, বাসের মধ্যে কেউ একজন মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, আপনি যদি চোরকে ধরতে পারেন, এটা আপনার দায়িত্ব তাকে ধরা। যদি না ধরেন তাহলে এটা অন্যায় হবে, কারণ আপনি এই সেলফ ডিফেন্সের জন্য এই কাজটা করতে পারবেন। ওই জায়গায় করতে গিয়ে যদি ধস্তাধস্তি করে তাকে দুই একটা কিল ঘুষি বসাই দেন, সে গিয়ে 323 ধরে মামলা করতে পারবে না যে আমাকে মারধর করছে। এই মামলা করার তার এখতিয়ার নাই, কারণ আপনি সেলফ ডিফেন্স ব্যবহার করছেন। এই সেলফ ডিফেন্সের এগেনিস্টে মামলা করার এখতিয়ার নাই। এখন তাহলে এই জায়গায় আমরা বুঝলাম কি, যে অপরাধটা, অফেন্সটা কখন হবে? যে কাজটা আইনে বলা আছে, বাধ্যবাধকতা আছে, সেই কাজ থেকে বিরত থাকা। যেমন আমরা যদি দেখি যে পুলিশ কর্মকর্তা অথবা কোনো আনসার বাহিনী, তাদের নির্দিষ্ট একটা দায়িত্ব থাকে যে ওই অঞ্চলে তাদের যে জুরিসডিকশনে দায়িত্ব পালন করতেছে, ওই অঞ্চলে যদি কোনো অপরাধ হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবে। এখন সে কি করলো? এই অবগত করা থেকে বিরত থাকলো। এই যে যে বিরত থাকছে, এই বিরত থাকাটাও একটা অপরাধ, তখন তার জন্য 6 মাসের কারাদণ্ডের বিধান করা আছে এই আইনে। আর এই যে কি বলে যে কারো সম্পত্তি ছিনিয়ে নেওয়া, কারো সম্পত্তি চুরি করা, চাঁদাবাজি করা, এগুলো নিষেধ করা আছে, এগুলো করলে তার জন্য শাস্তি আছে। তাহলে যে কাজ করার জন্য বলা আছে
সেই কাজ করতে যদি কেউ বিলম্ব করে বা বিরত থাকে, নিজেকে গুটিয়ে নেয়, তাহলে সেটাও অপরাধ। অর্থাৎ তার জন্য যদি শাস্তি থাকে, যে তুমি যদি এই কাজটা, তুমি দায়িত্বে ছিলে, তোমাকে দায়িত্ব ছিল তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করা, তুমি করো নাই, না করলে তোমার এই শাস্তি হবে, তাহলে সেটি অপরাধ। আর যদি যে কাজটা করতে নিষেধ করা আছে, বা যে কাজটা করলে আরেকজনের অধিকার পূর্ণ হচ্ছে, আরেকজন সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, বা সে শারীরিক মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তার জন্য যদি কোনো শাস্তি উল্লেখ থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে ওই কাজটা করা যাবে না। এই কাজটা যদি কেউ করে, তাহলে সেটির জন্য সেটি হচ্ছে অপরাধ। তাহলে আমরা অফেন্সটা বুঝছি কিনা, যে অফেন্স হচ্ছে যে কাজটা করতে বলা আছে সেই কাজ থেকে বিরত থাকা, যে কাজটা করতে নিষেধ করা আছে সেই কাজ করা। এই দুইটার জন্য যদি শাস্তি উল্লেখ থাকে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বা দণ্ডনীয় অপরাধ হবে। অন্যথায় পেনাল কোডের দৃষ্টিতে কোনো অপরাধী হবে না। তাহলে আমরা এখন যে কোনো জায়গায় আমরা এখন অ্যানালাইসিস, ফ্যাক্ট অ্যানালাইসিস করতে পারবো কিনা, যে কোনটা অপরাধ আর কোনটা অপরাধী না। তাহলে অপরাধটা হতে হলে এই যে পেনাল কোডটা যদি আপনি ভালো করে বোঝেন, আমি কিন্তু এর আগেও বলছি আপনাদেরকে, যে সিআরপিসি যদি আপনি ভালো বোঝেন, তাহলে আপনি জজের ভুল ধরতে পারবেন, যে জজ সাহেবের এই এখতিয়ার আছে, এই এখতিয়ার গুলো নাই, বা এই স্টেজে এই এই কাজগুলো, প্রসিডিউরটা এটা এটা। আর এক পক্ষ যদি কোনো একটা বেআইনি কোনো অ্যাপ্লিকেশন দেয়, তাহলে আপনি এগেনস্টে বক্তব্য দিতে পারবেন, যে না, এটা তো এই আইনে কভার করে না, সুতরাং এটা সে দিতে পারে না। আর পেনাল কোড হচ্ছে যে আপনার টোটাল আরজি, মামলার এজাহার দেখে আপনি বুঝবেন যে এই মামলায় আসামি খালাস পাবে নাকি আসামিকে আপনি ভালো করে আটকায় দিয়েছেন। অর্থাৎ আপনার এজাহারের উপর নির্ভর করবে যে পরবর্তীতে কনসিকুয়েন্সটা কি হতে যাচ্ছে, আসামি সাজা পাবে নাকি খালাস পাবে নাকি ডিসচার্জ পাবে। এইটার উপরে নির্ভর করবে, কারণ আপনার এজাহারে আপনি এমন কিছু শব্দ প্রয়োগ করছেন, যে শব্দের সমার্থক হয়তো আর একটা শব্দ ছিল, সুন্দর শব্দ, সেটা আপনি ব্যবহার করেননি, যেভাবে নিজেরা পাবলিকে ব্যবহার করেন ওই কথাটা উল্লেখ করে দিচ্ছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওইটা আইনে ওইটা কভার করে না। যেমন আপনি কোন একটা জায়গায় বলে দিলেন যে সে চুরি করছে, এখন চুরি করে নিয়ে গেলে চুরির কিছু উপাদান থাকতে হবে, সেই উপাদানগুলো কোনোটা অনুপস্থিত, তাহলে সেই অনুপস্থিত থাকার কারণে এই আসামি বের হয়ে যাবে। তার মানে আপনি যদি পেনাল কোড ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি যেমন বাদী পক্ষের আইনজীবী যদি হন, তাহলে আসামিকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারবেন। আর যদি আসামি পক্ষের আইনজীবী হন, তাহলে ওই যে আরজিতে বা এজাহারে যে ভুল ত্রুটি আছে, ফাঁক করতে আপনার আসামিকে আপনি বের করে দিতে পারবেন। তার মানে এটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ। আর কোন স্টেজে কোন স্টেপ নিবেন, এই আপনি পদক্ষেপ নিবেন, সেটা হচ্ছে আপনার সিআরপিসি, যে আপনার পদক্ষেপটা কেমন হবে, কোন পর্যায়ে কি দিতে হবে, এটা। যাই হোক, আমরা অফেন্সটা বুঝে ফেলছি। 4 নম্বর ধারাটা হচ্ছে বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে যদি কেউ অপরাধ করে, এই অপরাধের বিচার তদন্ত বাংলাদেশ করতে পারবে কি না। এই প্রশ্নটাও তো আজকে পরীক্ষায় আসছে। এই জায়গার সঙ্গে রিলেটেড হচ্ছে সিআরপিসির 188 ধারা। এটা হচ্ছে পেনাল কোড, পেনাল কোডের সাথে সিআরপিসি 188 ধারা। এই দুইটা এক জায়গায় করলে যে ইটা পাই, আমরা তিনটা পাই, সেটা হচ্ছে এই পরীক্ষাটা আজকেই জুডিশিয়ারি পরীক্ষায় প্রশ্ন ছিল, যে আহ, আহ, বাংলাদেশের বাইরে কোন সংগঠিত অপরাধের তদন্ত এবং বিচার বাংলাদেশ করতে কার অনুমোদন লাগবে, সেটা হচ্ছে সরকারের অনুমোদন লাগবে। সরকারের অনুমোদন লাগবে। সরকার যদি অনুমোদন দেয়, পিরিয়ড স্যাংশন দেয়, দেন এই মামলাটা তদন্ত করতে পারবে এবং বাংলাদেশের যে আছে আদালত আছে, আদালত বিচার করতে পারবে, তাহলে তদন্ত করতে পারবা এবং বিচার করার এখতিয়ার যে আছে কোন ধারাতে, 4 ধারাতে। তাহলে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ বাংলাদেশে যদি করতে হয়, যেমন বাংলাদেশের একজন এমপি ভারতে গিয়ে খুন হলো, এই অপরাধের বিচার যদি বাংলাদেশ করতে চায় বা বাংলাদেশের তদন্ত করতে হয়, ওই খুনের অপরাধের বিচার বিচার করতে চায় বা ওই খুনের অপরাধের তদন্ত করতে হয়, তাহলে বাংলাদেশ সরকারের অনুমতি লাগবে। অন্যথায় এই মামলাটা তদন্ত করা যাবে না। কিন্তু বাংলাদেশে যে মামলাটা দায়ের হয়েছিল যে তাকে অপহরণ করা হয়েছে, সেটার জন্য কিন্তু অনুমোদন দরকার নাই, সে মামলাটা চলবে। কিন্তু খুনের জন্য যদি মামলা তদন্ত করতে হয়, দেন এই মামলাটার জন্য করতে হবে, বাংলাদেশ সরকারের অনুমোদন লাগবে। তাহলে দেখেন, আজকের পরীক্ষায় প্রশ্ন আসছে, তাহলে আগামীতে তো আমাদেরও আসতে পারে সিআরপিসির 188 আর পেনাল কোডের 4 ধারায়, যে বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধের বিচার এবং তদন্ত বা বিচার করতে পারবে বাংলাদেশ। কখন করতে পারবে? যখন বাংলাদেশ সরকারের পূর্ব অনুমোদন নিবে। এরপরে 19 ধারা এই পরীক্ষায় প্রশ্ন আসছে ইতিপূর্বে, এটা হচ্ছে জজের সংজ্ঞাটা কোথায় আছে?
জজের সংজ্ঞা আছে 19 ধারাতে। এটা একটু টুকে রাখেন, এটা জাস্ট কোন ধারাতে আছে এতটুকু। কে জজ এটা সংজ্ঞা দেখলে আমরা বুঝবো, যিনি বিচার আচার করেন তিনি তো জজ হবেন, এটা আমরা জানবো। আরো কিছু কথা আছে, ওগুলো আমাদের আহামরি পরীক্ষা আসার মতো নাই। এরপরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 21 ধারাতে আর আরেকটা 14 ধারাতে। সার্ভেন্ট অফ দ্য স্টেট 14 সেকশনে, 21-এ আছে পাবলিক সার্ভেন্ট। দেখেন শুনতেই একই রকম মনে হচ্ছে যে রাষ্ট্রের কর্মচারী, আর একজন হচ্ছে সরকারি কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী কারা আর সরকারি কর্মচারী কারা? গেজেটভুক্ত যারা আছে তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। আর সার্ভেন্ট অফ দ্য স্টেট এর বাইরেও কিছু লোকজন কাজ করে, যারা অফিসে ছোটখাটো পদেও থাকে, এরা সবাই সার্ভিস অফ এই সার্ভেন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের কর্মচারী। যাই হোক, এতটুকু কোন ধারায় আছে এতটুকু জানলে হবে, আমাদের আর আহামরি দরকার নাই। 24, সেকশন 24 খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন সম্পত্তি রিলেটেড সে যে অপরাধের সংজ্ঞাগুলো পড়বো, তখন আমাদের 24 সেকশনের এই ডিসঅনেস্টলি এটা কি জিনিস এটা তো আমাদেরকে তখন কাজে লাগবে। কারণ ডিসঅনেস্টলি মানে হচ্ছে যে একজন ক্ষতিগ্রস্ত হবে আর একজন লাভবান হবে, একজন রংফুল গেইন থাকবে, রংফুল লস থাকবে। এর আগের সেকশন অবশ্যই রংফুল গেইন কি রংফুল লস কি এটা আছে, ওগুলো আহামরি কঠিন না। যেমন রংফুল গেইন হচ্ছে যে যার উপর আপনার কোনো এখতিয়ার নাই, আপনার রাইটস নাই, এরকম কোনো জিনিস আপনি যখন নিবেন তখন এটা হচ্ছে রংফুল গেইন, অবৈধভাবে আপনি লাভবান হলেন। আর যে যার অধিকার ছিল সে অধিকার হারালো আপনি নিয়ে যাওয়ার কারণে, তখন সেটি হচ্ছে রংফুল লস হলো। তাহলে এই রংফুল লস এবং রংফুল গেইন যে কাজের মধ্যে থাকবে সেই কাজটাই হচ্ছে ডিসঅনেস্টলি। তাহলে আপনি যখন চুরির সংজ্ঞা আমরা পড়বো, ছিনতাইয়ের সংজ্ঞা পড়বো, এক্সপ্রেশনের সংজ্ঞা পড়বো, ডাকাতের সংজ্ঞা পড়বো, তখন দেখবেন যে এই ডিসঅনেস্টলি শব্দটা চলে আসছে। যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড যত অপরাধ আছে প্রত্যেকটা অপরাধের মধ্যে ডিসঅনেস্টলি আছে। তার মানে একজন এই জায়গায় ক্ষতিগ্রস্ত হবে, যার যে প্রকৃত মালিক ছিল সে ক্ষতিগ্রস্ত হবে, আর যিনি চোর অথবা যিনি ছিনতাইকারী বা চাঁদাবাজ বা ডাকাতি বা অন্যান্য অপরাধ যদি হয়ে থাকে, তারা কেউ এই মালিক এটার মালিক ছিল না, তারা অবৈধভাবে রংফুলি গেইন করছে। এই কারণে এই শব্দটা হচ্ছে ডিসঅনেস্টলি। তাহলে ডিসঅনেস্টলি বা অসৎভাবে বা অসাধু উপায়ে এই বক্তব্যটা আসলে আমরা এখন মিনিংটা বুঝবো কিনা, এটা কিন্তু সাধারণ পাবলিক কেউ বুঝবে না। আপনারা আইনে পড়ছেন, এইটার সংজ্ঞাটা পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে কোনো একটা চুরির যখন আপনি ড্রাফট করবেন, আপনার ওই জায়গায় লিখতে হবে অসাধু উপায়ে এই সম্পত্তিটা নিয়েছে। কারণ এই অসাধু উপায়টা যদি না হয়, এই আমার এই মোবাইলটা এটা কি মুভেবল প্রপার্টি, এটা তাহলে চুরির যোগ্য। এই জিনিসটা যদি কেউ নিয়ে যায়, হস্তান্তর হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল, তাহলে এটা কি চুরি হলো? হলো না। কারণ এই জায়গায় যদি ডিসঅনেস্টলি না থাকে, ডিসঅনেস্টলি কখন হবে? যখন সে জেনে বুঝে ক্ষতি করার উদ্দেশ্যে যে আমি এই অমুকের মোবাইলটা নিয়ে যাব, এই মোবাইলটা আমি বিক্রি করে দিব অথবা আমি নিজে ব্যবহার করবো, এইটাই একজনকে ক্ষতিগ্রস্ত করা আর একজন কি হলো লাভবান হলো, এটাই হচ্ছে ডিসঅনেস্টলি। ডিসঅনেস্টলি যদি অনুপস্থিত থাকে, বাকি সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে, বাকি সকল উপাদান আছে, এটা চুরি হবে না। কেন হবে না? কারণ এটা তো আপনি ভুলে নিয়ে যেতে পারেন, আপনি ভুল করে নিয়ে গেছেন। আপনি মনে করছেন যে এইরকম একটা আপনার মোবাইল আছে, আপনি মনে পরে যে বাসায় যে দেখবেন যে কি ব্যাপার পকেটে মোবাইল দুইটা কেন, এরকম হয় না অনেক সময়? হয়। তাহলে এই যে যখন আপনি বুঝতে পারলেন, এই বুঝার পরে ওই সময় যদি আবার আপনি ইচ্ছাকৃত ভাবে রেখে দেন, দেখি যদি কেউ ফোন না দেয় তাহলে এটা আমার, তখন আবার অপরাধ শুরু হয়ে যাবে, চুরি হয়ে যাবে। আর এর আগ পর্যন্ত আপনার যদি সদিচ্ছা থাকে বা আপনি যদি মনে করার চেষ্টা করেন যে না এলআরডিসিতে আমি ক্লাস করছিলাম, ওই জায়গায় হয়তো কারণ কিনা, পরে এই জায়গার যিনি দায়িত্বরত ব্যক্তি আছেন তাকে আপনি জানালেন যে এই ধরনের একটা মোবাইল আমার কাছে চলে আসছে, তাহলে এই মোবাইলটা আমার কারণ কিনা, আপনাদের কারণ কিনা, তাহলে তখন এটা কোনো অপরাধ হবে না। কিন্তু যখন আপনার ভিতরে এই ডিসঅনেস্টলিটা তৈরি হবে, ঠিক তখনই চুরি সম্পন্ন হয়ে যাবে। তাহলে ডিসঅনেস্টলিটা আমরা এতটুকু বুঝছি কিনা ওই উদাহরণ থেকে, যে ডিসঅনেস্টলিটা হচ্ছে যিনি নিয়ে যাবে তিনি লাভবান হবে, আর যার থেকে নিয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে। রংফুলি গেইন আর রংফুল লস যদি থাকে, এই কাজটাই হবে ডিসঅনেস্টলি। 34 কমন ইন্টেনশন, নাম শুনছেন এর আগে? আচ্ছা, কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, শুধু ইসে না, প্রিলিতে না, রিটেনেও আসে। না, দুইটা আলাদা জিনিস, কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট। দেখেন কমন ইন্টেনশনটা কি জিনিস। কমন ইন্টেনশনে এই জায়গাটা হচ্ছে যে সশরীরে উপস্থিত হওয়ার দরকার নাই। যেমন
এই জায়গায় হচ্ছে চিন্তার একটা মিল থাকলেই হবে। যেমন আপনারা তিনজন ওই বেঞ্চে যারা বসে আছেন, তিনজন প্ল্যান করলেন যে আজকে আমরা ক্লাসরুম থেকে এই জায়গায় যখন ক্লাস হবে সবাই ওইদিকে তাকায় থাকবে, মোবাইল চুরি করে ফেলবো। এরকম একটা প্ল্যান করে আসলেন, এসে আপনারা সুযোগ বুঝে প্রত্যেকের থেকে মোবাইল নিয়ে চলে গেলেন। তাহলে এই কাজটা সবাই কি প্ল্যান করে আসলেন? অথবা এই জায়গায় তিনজনের টার্গেট নিলেন যে না, একজন মোবাইল চুরি করবে, এই মোবাইলটা আবার আরেকজনের কাছে দিলে সে আরেকজনের ব্যাগে ঢুকাবে, আর একজন কি করবে ওই ব্যাগটা নিয়ে চলে যাবে। এরপরে সবাই ক্লাস শেষে বলবে যে আমার মোবাইল কই, খুঁজবে, এই জায়গায় দেখে যে কারোর কাছে কেউ মোবাইল পাবে না, বলবেন না কেউ তো নেয়নি, কিন্তু অলরেডি কি পাচার হয়ে গেছে মোবাইল, এই রুম থেকে চলে গেছে। এই যে একটা সিদ্ধান্ত নিয়ে আসলেন, এই সিদ্ধান্তের সময় আপনার হয়তো কেউ কাজ করতে পারেন, নাও করতে পারেন। একজন দেখা যাচ্ছে যে এই সিদ্ধান্তের সময় ছিল, কেউ একজন প্ল্যান নিছে, দিয়েছে বা আলোচনা করছে, কিন্তু সে নাই, এই জায়গা থেকে অন্য জায়গায় থাকতে পারে, অথবা পাহারা দিচ্ছে অন্য জায়গায়। অর্থাৎ দ্যাট মিনস এই অফেন্সটা করার জন্য প্রত্যেকের মনের ভিতরে একটা সম্মিলন ছিল যে না, আমরা এই কাজটা একত্রিত ভাবে করবো। এক একজনের ভূমিকা এক এক রকম থাকতে পারে। কেউ দেখা যাচ্ছে যে বিষ খাওয়ায় কাউকে মারবে, তাহলে একজন বললো যে আমি বিষ কিনে আনবো, আর একজন বললো যে বিষ কিনতে যত টাকা লাগে এটা আমি দেবো, আর একজন বললো যে তুই বিষ কিনে দেওয়ার পরেও ওই ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আর একজন বললো যে ঠিক আছে, তোরা যদি বিষ কিনে আনে দিতে পারিস টাকা পয়সা খরচ করে, তাহলে এটা বাস্তবায়ন করার দায়িত্ব আমার। এই যে প্রত্যেকে এটা একটা দায়িত্ব ভাগ করে নিল, আর একজনের দেখা যাচ্ছে যে ঠিক আছে, তোরা যদি এই কাজটা বাস্তবায়ন করতে পারিস প্রত্যেককে টাকা আমি দিব। কিন্তু সে কি করলো, আসলো না ঘটনাস্থলে, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দায়িত্ব পালন করছে। কি করলো, একটা প্ল্যান নিয়ে, এই প্ল্যানটা হচ্ছে কমন ইন্টেনশন। এখন ঘটনাস্থলে যখন ধরা পড়ে, তখন ধরা তো ওই যে একজন যে বিষটা মিশালো খাবার, সে ধরা পড়ছে। যে আপনার ওই বিষ ক্রয় করছে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি, যিনি এই বহন করে দিয়ে গেছে সেও ঘটনাস্থলে নাই, যিনি টাকা দিয়েছে ওই বিষ কেনার জন্য তিনিও ঘটনাস্থলে নাই। এই জায়গায় যত টাকা খরচ হবে, প্রত্যেকের কাজটা বাস্তবায়ন হলে আরো কিছু কমিশন দেওয়া হবে, এই লোকটাও ঘটনাস্থলে নাই। তখন এই 34 দ্বারা ইটা পাওয়া যাবে উপাদান, যে তাদের প্রত্যেকের এই কাজটা ঘটানোর জন্য প্রত্যেকের একই উদ্দেশ্য ছিল, একই কি বলে যে লক্ষ্য ছিল। এটা হচ্ছে কমন ইন্টেনশন। এখন মামলা যখন হয়, তখন মামলায় কোনো এক আসামি দেখা যাচ্ছে যে দেশের বাইরে, বিদেশে, সে হচ্ছে শুধুমাত্র উস্কানি দিয়েছিল যে অমুক জায়গায় এই কাজটা ঘটায় দাও, সরকার বিরুদ্ধে এই আন্দোলনটা তৈরি করো, বা অমুকের পার্টি অফিসটা আগুন জ্বালিয়ে দাও, বা অমুক জায়গায় বাসে আগুন দাও। এই যে উস্কানিটা দিচ্ছে, তখন তাকে যদি আসামি করতে হয় তাহলে আপনাকে 34 ধারাটা অ্যাড করে দেয়। পুলিশ যখন মামলা করে তখন সবাইকে 34 ধারা অবশ্যই উল্লেখ করে। যখন একটা মিছিল হয়েছে তখন 34 ধারা উল্লেখ করে। কি কারণে? ওই মিছিলে ওই যে দল মিছিল করছে, যে দলের নেতা কর্মীরা, ওই দলের নেতা, দেখা যাচ্ছে কুমিল্লাতে একটা মিছিল হয়েছে, মামলাটা হচ্ছে কুমিল্লাতে, ওই দলের পার্টির নেতারা আছে ঢাকাতে, তাদেরকেও আসামি করা হয় ওই মামলায়। কিভাবে করা হয়? যে তারা ওই যে উস্কানি দিয়েছিল, অথবা তারা এই কাজটা করার জন্য অর্থায়ন করছে, অথবা কোনো না কোনো ভাবে তারা জুম মিটিং করে হোক বা কোনো না কোনো মাধ্যমে তারা বার্তাটা দিয়েছে যে এই কাজটা করতে হবে। এই কারণে তাদেরকে, তারা ঘটনাস্থলে উপস্থিত না থেকে আসামি হবে কোন ধারা অনুযায়ী? 34 ধারা অনুযায়ী। আর 149 হচ্ছে কমন অবজেক্ট। এই কমন অবজেক্ট কোনটা এটা দেখতে হলে আপনাকে চলে যেতে হবে 141 ধারাতে। 141 ধারাতে কমন অবজেক্টের 5টা ক্রাইটেরিয়া বলা আছে, যে এই শর্ত যদি থাকে তাহলে সেটি হবে আনলফুল অ্যাসেম্বলি। আর 149-এ কমন অবজেক্টের মধ্যে অবশ্যই আনলফুল অ্যাসেম্বলি থাকতে হবে, জাস্ট উপস্থিতি থাকতে হবে। আপনার ওই জায়গায় ইন্টেনশন থাকার দরকার নাই, আপনার এই যে অর্থায়নের জন্য এই বিষয়গুলো আপনার জানারও দরকার নাই কি হচ্ছে না হচ্ছে। আপনার একটা মিছিল হলো, ওই মিছিলে যে দুই তিনজন সিদ্ধান্ত নিল যে আজকে ওই জায়গায় যে বাস ভাঙচুর করবো, এই সিদ্ধান্ত নিয়ে মিছিল বের করে ওর ভিতরে যে বাস ভাঙচুর করা শুরু করে দিচ্ছে, আপনি যে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে কি হচ্ছে ওই জায়গায়, আপনি ওই মামলার আসামি। কেন আপনি ওই জায়গায় ঘটনাস্থলে কেন দাঁড়াইছেন? ওই জায়গায় দাঁড়ায় আপনার যদি ওই অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে দ্রুত স্থান ত্যাগ করবেন। আপনি যে ইসে মনে ঘটনা দেখতেছে যে কি হচ্ছে, আপনার উপস্থিতির কারণে ওদের শক্তিটা আরো বেড়ে গেছে। কারণ যারা অপরাধী, যখন এই যে মিছিল কেন দেখানো করা হয়, যে দেখানো হয় যে আমাদের কিন্তু শক্তি আছে, এটা কিন্তু আলাদা একটা শক্তি। আপনি একা যে কাজটা করতে পারবেন না, আপনার 5 জন যখন থাকবে তখন কিন্তু একজনে আলাদাভাবে বক্তব্য দেওয়ারও সাহস পায়, যে না ওই 5 জনের শক্তিটা এক হয়ে যায়। তো ওইরকম যখন একটা অপরাধ সংঘটিত হয়েছে, এই ঘটনার স্থানে যদি আপনি উপস্থিত থাকেন, আপনিও অপরাধী। অর্থাৎ আপনি কিছুই জানেন না, কিন্তু ওই দলের সাথে আপনি মিছিলে যোগ দিচ্ছেন অথবা স্লোগান দিয়েছেন, কিন্তু ওই মিছিলে গিয়ে পরে ভাঙচুর করা হয়েছে, তাহলে ওই ভাঙচুরের মামলায় যখন হবে
তখন তো ওই যে সিসি ফুটেজ ক্যামেরা দেখে দেখে ধরা হবে যে কে কে ছিল, আপনাকেও পাওয়া যাবে যে আপনি মিছিল করছিলেন। হ্যাঁ, ঘটনাস্থলে আপনি এই অপরাধটা করেন নাই, কিন্তু মিছিলে তো ছিলেন, তার মানে আপনি ওই মামলার অপরাধী। তখন অপরাধটা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল সকল আসামিকে যদি যুক্ত করতে হয় তাহলে মামলায় এই 149 ধারাটি অ্যাড করা হয়। আর যারা অনুপস্থিত আসামি বা প্ল্যান করছে, অর্থাৎ এই ঘটনার সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত, তাদেরকেও যদি আনতে হয় এই মামলার আসামি হিসেবে, তাহলে দিতে হবে 34 ধারা। তাহলে দুইটা ধারার মধ্যে পার্থক্য বুঝছেন কিনা? উপস্থিত যদি থাকে ঘটনাস্থলে, সেই জায়গায় সে হয়তো ওই অপরাধটা করে নাই, কিন্তু সামগ্রিক ওই ঘটনার সময় উপস্থিত ছিল, পাশে ছিল, তখন 149। পার্টিসিপেশনটা যদি তার থাকে, যে প্রেজেন্সটা থাকে। আর 34 ধারা হচ্ছে পার্টিসিপেশনটা। পার্টিসিপেশনটা বিভিন্ন ভাবে হতে পারে, অনুপস্থিত থেকেও পার্টিসিপেশন হতে পারে। তার জন্য তো হবে এই যে 141 ধারাতে যে আনলফুল অ্যাসেম্বলি হতে হবে। 149 ধারায় যদি আপনি কাউকে অভিযুক্ত করতে চান তাহলে অবশ্যই তার থাকতে হবে আনলফুল অ্যাসেম্বলি। আর আনলফুল অ্যাসেম্বলি কি? ওই জায়গায় সরকার অথবা আইনসভার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, বা কোনো বেআইনি কর্মকাণ্ড করা, বা কোনো অনধিকার প্রবেশ করা, এরকম 5টা যে ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল যদি করে কোনো একটা ক্রাইটেরিয়া, তখন সেটি আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। আর আনলফুল অ্যাসেম্বলি হতে তখনই হচ্ছে কমন অবজেক্ট হবে। এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এরপরে আমরা চলে আসি 53 ধারাতে। আচ্ছা, এর মাঝে কিছু আছে, এই 143 6 মাসের কারাদণ্ড, এই যে আনলফুল অ্যাসেম্বলি করলে। তারপরে আপনার 144-এ যদি 2 বছরের কারাদণ্ড, যদি আনলফুল অ্যাসেম্বলিতে শক্তি উগ্রতা দেখানো হয় বা অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়। তারপরে 146-এ আপনার রাইটিং আছে, যে এই যে দাঙ্গা, এই দাঙ্গায় 2 বছরের কারাদণ্ড। 147 আবার রাইটিং এ যদি আপনার শক্তি প্রদর্শন করা হয় বা অস্ত্র ব্যবহার করা হয়, মারাত্মক অস্ত্র, তখন এটা 3 বছর হবে। অর্থাৎ এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাজাটা হালকা হালকা বাড়ে। যাই হোক, ওগুলো আমাদের আহামরি কঠিন না, ওগুলো আমরা পড়ে নিতে পারবো। আমরা এই পার্টে চলে আসি 53 ধারাতে। 53 ধারাটা এর আগে আমরা গতকালকে কিন্তু আলোচনা করে ফেলছি, যে পানিশমেন্ট, যে আইনে অনুমোদিত পানিশমেন্ট আছে 5 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স। সেকেন্ডলি হচ্ছে লাইফ ইমপ্রাইজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড। থার্ডলি হচ্ছে ইমপ্রাইজনমেন্ট, সেটা 24 ঘন্টা থেকে শুরু করে যাবজ্জীবনের আগ পর্যন্ত যে কোনো মেয়াদের হতে পারে। আইনে যেভাবে বলা আছে, যে ধারাতে অপরাধ হবে সেই ধারায় যেটা বলা আছে এই অনুযায়ী এর মধ্যে থেকে যে কোনো পরিমাণ হতে পারে, সেটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। এরপরে হচ্ছে অর্থদণ্ড, ফাইন। আরেকটা হচ্ছে ফরফিচার অফ প্রপার্টি, সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তাহলে এই মোট আইন অনুমোদিত 5টা সাজা আছে। তাহলে এটি কোথায় বলা আছে? 53 ধারাটায়। 54 ধারাটা আজকে পরীক্ষা প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে, সেটা কমিউটেশন অফ সেন্টেন্স অফ ডেথ। আর গ্রুপে দিয়েছে, এগুলো সমাধান দেখছেন কিনা আপনারা? গ্রুপে দিয়েছি। এই কমিউটেশন অফ সেন্টেন্স অফ ডেথ অর্থাৎ মৃত্যুদণ্ড মওকুফ করতে পারবে, মওকুফ করে অন্য কোনো দণ্ডে রূপান্তর করতে পারবে সরকার। কখন? বা এই জায়গায় আছে যে কে করতে পারে, তাহলে সরকার করতে পারে। কত ধারায় পরীক্ষা আসছিল যে কত ধারাতে আছে? 54 ধারাতে আছে। এরপরে 63-তে আছে অ্যামাউন্ট অফ ফাইন। অ্যামাউন্ট অফ ফাইনটা কোন ধারাতে আছে এটা পড়বেন। কোন ধারায় আছে এই প্রশ্ন সবচেয়ে বেশি আছে পেনাল কোডে। আর আপনার সিআরপিসি তে হচ্ছে প্রসিডিউর গুলো বেশি আসবে, যে এই জিনিসটার পরে এই জিনিসটা কোথায় হবে, কি হবে হবে। ও জায়গায় ধারা আছে না তা না, সংখ্যাটা কম, কিন্তু সব থেকে বেশি ধারা আছে এই পেনাল কোড থেকে, যে এই জিনিসটা চুরিটা কোথায় আছে, তারপরে কি মৃত্যুদয় কি বলে যে খুন সহ ডাকাতি কোথায় আছে, এই ধরনের প্রশ্নগুলো বেশি আছে এই জায়গা থেকে। এরপরে দেখেন অ্যামাউন্ট অফ ফাইন, পরিমাণ বেশি হবে না, তবে অত্যধিক যৌক্তিক একটা দিবে, অত্যধিক হবে না। সে অত্যধিকের ভিতরে আপনার জরিমানা যদি করতে হয়, যেমন আমরা গত ক্লাসে পড়ছি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারে কত কত টাকা? 5 লক্ষ টাকা। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 লক্ষ টাকা। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 লক্ষ টাকা। এই পরিমাণই করবেন। এর মধ্য থেকে অবস্থা বুঝে উনি সেই পরিমাণটা নির্ধারণ করবেন। এখন দেখা যাচ্ছে একজন চর দিয়েছে, একটা চর দিয়েছে, তারে করলো 1 লক্ষ টাকা জরিমানা। আর একজন এসে 20টা চর দিয়েছে, তাকে জরিমানা করলো 5,000 টাকা। তাও তখন তো হলো না। অর্থাৎ অবস্থা বুঝে এটা ম্যাজিস্ট্রেটের উপরে ছেড়ে দেওয়া আছে। যদি ওই আইনে বলা থাকে 1,000 টাকা জরিমানা, ওই 1,000 টাকার মধ্যেই করতে হবে অথবা তার নিচে করতে হবে। 1,001 টাকা করার আদালতের এখতিয়ার নাই। তবে যে জায়গায় সাজা অর্থদণ্ডটা উল্লেখ নাই, সেই জায়গায় অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট বা জাজ যে কোনো পরিমাণ দিতে পারে, তবে সেটা অত্যধিক হবে না, অযৌক্তিক হবে না।
যদি অযৌক্তিক হয় অবশ্যই এটার বিরুদ্ধে আপিল করতে পারবে সংশ্লিষ্ট আসামি। এরপরে আছেন 70 ধারা 70, গুরুত্বপূর্ণ। এ জায়গা থেকে পরীক্ষা ইতপূর্বে অনেকগুলো প্রশ্ন আসছে। ফাইন লেভিয়েবল উইথিন 6 ইয়ার, এই জায়গা হচ্ছে যে দুইটা প্রশ্ন এই একটা সেকশনের মধ্যে, যে কত বছরের মধ্যে আহ কি বলে যে দণ্ডযোগ্য বা অর্থদণ্ড পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে আদায়যোগ্য 6 বছরের মধ্যে। আরেকটা হচ্ছে এটি কোন ধারাতে আছে, 70 ধারাতে আছে। 73, সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্টটা হচ্ছে নির্জন কারাবাস বা নিঃসঙ্গ কারাবাস। এই কারাবাসটা হচ্ছে মূলত যে জায়গায় মানুষ আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে না। দ্যাট মিনস একটা সময় ওই যে ছিল আলাদাভাবে রাখার একটা বিধান ছিল, দ্বীপান্তর করার একটা বিধান ছিল, ওই ধরনের আর কি, যে সবার থেকে আলাদা করে তাকে রাখা হবে। কিন্তু দ্বীপান্তর মানে হচ্ছে যে আজীবনের জন্য তাকে রেখে আসা ছিল, যে তাকে আর এই দেশে এই মানুষের সঙ্গে আর বসবাস করতে দেওয়া হবে না, সে আর আসবে না। আর এই সলিটারি কনফাইনমেন্টটা হচ্ছে যে তাকে জেলখানায় থাকবে কিন্তু আলাদা একটা জায়গায় ঘরে আবদ্ধ করে রাখা, যে জায়গায় সবাই যাতায়াত কম আছে, তাকে শুধুমাত্র এই যে খাবার দেওয়ার সময় যাবে, আর কারোর সাথে সে গল্প গুজব করতে পারবে না, তাকে অন্য অন্য বন্দীদের মতো চলাফেরা করার এই যে লিমিটেশন দেওয়া হবে। এইগুলো হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট। আর 74-এ সলিটারি কনফাইনমেন্টটা কিভাবে প্রয়োগ হবে, কখন 7 দিন দিতে হবে, কখন 14 দিন দিতে হবে, একটানা 14 দিনের বেশি দেওয়া যাবে না, এরপরে 3 মাস আর বেশি দেওয়া যাবে না, এই প্রসঙ্গগুলো 74-এ আছে। তো এটা আহামরি কঠিন না, আমরা সবাই পারবো। এরপরে আমরা চলে আসি জেনারেল এক্সেপশন। কিছু অপরাধ আছে যে অপরাধটা মানে কাজ আছে, সেই কাজটা করলে কোনো অপরাধ হবে না অবস্থার পরিপ্রেক্ষিতে। যেমন একজন কেউ মেরে ফেললে কি হবে, খুন হবে। এই খুনটা কখনো কখনো এমন হবে যে কোনো অপরাধী করে নাই। যেমন আমরা 46, সিআরপিসির 46-এ সাবসেকশন 2-তে আছে, 46-এর সাবসেকশন 2-তে, যে পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে তাকে মৃত্যু কি বলে যে মেরে ফেলানোর অধিকার দেওয়া হয়নি। তার মানে এই দুইটাই দেওয়া আছে, মৃত্যুদণ্ডে এবং যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে যে ধস্তাধস্তিতে গুলি করে মেরেও ফেলতে পারবে। তাহলে এই দুইটা দেওয়া আছে, তাহলে এই দুইটা ক্ষেত্রে যদি সে মেরে ফেলে তাহলে কোনো অপরাধ হচ্ছে না। তাহলে এরকম কিছু প্রেক্ষাপট আছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটে যাবে, অপরাধ হবে না। এখন আমি কি করলাম, এই মোবাইলটা ধরে রাগ করে কারোর মাথায় ছুড়ে মারলাম আপনাদের মধ্যেই, যে আপনাদের পড়া দিয়েছি আপনারা পড়তে পারেন না, আমি রাগ করে ছুড়ে মারলাম। এখন ছুড়ে মারে আপনার মাথায় লেগে আপনি দেখা যাচ্ছে বেহুশ হয়ে ওই জায়গায় পড়ে গেছেন, মারা গেছেন। তাহলে এইটা অপরাধ হবে কিনা? আবার দেখা যাচ্ছে যে এমনিতে আমি ইচ্ছা করেই মারলাম, অথবা আমি অনিচ্ছাকৃত ভাবে এদিক থেকে ঘুরতে গিয়ে হয়তো চেয়ারে কেউ বসে আছে, চেয়ারের সাথে তার ধাক্কা লাগছে, সে মারাত্মক ভাবে আহত হয়ে গেছে, অথবা তার হাতটাই বা হয়ে গেছে, অচল হয়ে গেছে। এখন হাত যদি অচল হয়ে যায় তখন সেটি হয়ে যাবে কি, গ্রিভিয়াস হার্ট হয়ে যাবে। তাহলে গ্রিভিয়াস হার্টের অপরাধটা হবে কিনা, আমি অপরাধটা করছি কিনা, এটা প্রেক্ষাপট অনুযায়ী যে হবে যে সেইগুলো করছি কি করে নাই। এগুলো হচ্ছে জেনারেল এক্সেপশন। যখন এই জেনারেল এক্সেপশনটা দাবি করবে কে, আসামি দাবি করবে। এভিডেন্স অ্যাক্টের 105-এ বলা আছে যে যদি কোনো আসামি দাবি করে যে আমার এই অপরাধ, কথিত অপরাধটি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে, অথবা কোনো একটা নির্দিষ্ট যে ধারা আছে অভিযোগ করা হয়েছে তার এক্সেপশনের মধ্যে পড়বে। যেমন কারণ যদি 302-এর অভিযোগকে অভিযুক্ত করা হয়, তখন সে বলবে যে না, এটা মার্ডার হয়নি, এটা কালপেবল হোমিসাইড হয়েছে, রাগের মাথায় আমি দিয়ে দিচ্ছি, মারা গেছে। বা এই ধরনের প্রেক্ষাপট গুলো যদি সে বর্ণনা করে, তাহলে এইটা প্রমাণের দায়িত্ব ওই আসামির। বাকি সকল ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব হচ্ছে যে বাদীপক্ষের দায়িত্ব হচ্ছে যে মামলার প্রমাণ করা। আর আসামি পক্ষের দায়িত্ব হচ্ছে যখন সে দাবি করবে যে জেনারেল এক্সপ্রেশনের মধ্যে পড়বে, ঠিক তখনই সে দাবি তাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের দায়িত্ব এটা হস্তান্তর হয়, এটা প্রেক্ষাপট অনুযায়ী। এরপরে আমরা আছি এই জেনারেল এক্সেপশন গুলা। আচ্ছা, যারা অনলাইনে সংযুক্ত আছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না তো বুঝতে? জি না, ঠিক আছে, সুন্দর আছে। জি।
এরপর হচ্ছে 99 এর মধ্যে চলে আসি। জি, দেখেন 76, 79 এক জায়গায় করছি, 77, 78 আলাদা করছি, 80, 82, 83, 82 আর 83 একটা এক জায়গায়, 84 আর একটা, 90 আর 93। দেখেন 76 হচ্ছে, লেখা লেখা শেষ হয়েছে কিনা? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন, এগুলো তো অনেকবার আমরা পড়ছি, এই জায়গায় একটু বুঝি। 76 হচ্ছে আইন দ্বারা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে সরকারি কর্মকর্তা, সরকার যাকে নিয়োগ করছে এই ব্যক্তি ওই আইন বলে তার দায়িত্ব এই কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটায়, তাহলে ওই দুর্ঘটনার ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কোনো অপরাধ হয় নাই। যেমন 76-এ কি হলো, একজন কোর্ট থেকে নির্দেশ দিল যে আব্দুর রহিমের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিল। এখন আপনার গ্রামে আব্দুর রহিম আছে 2-3 জন। এখন পুলিশ কর্মকর্তা যে আব্দুর রহিম, যাকে প্রকৃত আব্দুর রহিম, তাকে না ধরে আর এক আব্দুর রহিমকে ধরে নিয়ে চলে আসছে। এখন তাহলে কি, যাকে ধরে নিয়ে আসছে সে ক্ষতিগ্রস্ত হয়নি? তাকে পুলিশ যেহেতু ধরে নিয়ে আসলো, তার তো একটা আর্থিক ক্ষতি হচ্ছে, শারীরিক ভাবে ক্ষতি হলো, মানসিক ভাবে ক্ষতি হলো, তাহলে এটা কোনো অপরাধ হয়নি, কারণ সে সরল বিশ্বাসে এটা মনে করে নিয়ে চলে আসছে। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নির্দেশ দিল যে ঠিক আছে, ওকে এখন ফায়ার করো, এই মিছিলটা ভঙ্গ করতে হবে, তুমি গুলি করো। এখন সে সরল বিশ্বাসে মনে করলো যে আমি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ না মানি তাহলে তো আমার চাকরি থাকবে না। তখন সে কি করলো, ওইটা সরল বিশ্বাসে মনে করলো যে আইনে হয়তো আমাকে এই ক্ষমতাটা দেওয়া আছে, মনে করে সে ফায়ার করে দিল, তখন সেটি কি হবে? এই 76 অনুযায়ী কোনো অপরাধের আওতায় আসবে না। 79 হচ্ছে আইন দ্বারা সমর্থিত এবং সরল বিশ্বাসে মনে করো। আইন দ্বারা সমর্থিত কি, আমরা সবাই কি বেসরকারি পার্সন, আমাদের সরকার কোনো দায়িত্ব দেয়নি আলাদাভাবে আইন দিয়ে যে আপনি এই পদে আছেন, আপনাকে যেমন পুলিশকে যেমন দায়িত্ব দেওয়া আছে যে সে তার জুরিডিকশনের মধ্যে অপরাধ নিরোধ করার জন্য সে ব্যবস্থা করতে পারবে, যে কোনো ফোর্স করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, তারপরে সে নিরোধের জন্য কাউকে গ্রেপ্তার করতে পারবে, অর্থাৎ যে কোনো পদক্ষেপ সে নিতে পারবে। কিন্তু আমি আপনি কিন্তু সেটা পারবো না। আমাদের একটা 49-এ সিআরপিসির 49-এ একটা ক্ষমতা দেওয়া আছে, সেটা হচ্ছে যদি কগনিজেবল অফেন্স হয় আর নন বেইলেবল অফেন্স হয় তখন আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারবো। তার মানে গ্রেপ্তার শুধুমাত্র পুলিশ করে না, বেসরকারি ব্যক্তিও গ্রেপ্তার করতে পারে, কিন্তু ওই জায়গায় আবার প্রসিডিউর আছে, আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে, তখন পুলিশ আবার দ্বিতীয়বার তাকে গ্রেপ্তার করবে। তাহলে কোন ক্ষেত্রে দুইবার গ্রেপ্তার করার প্রয়োজন হয়? 49-এ যদি কেউ গ্রেপ্তার করে সাধারণ পাবলিক, তখন সে একবার গ্রেপ্তার করলো, পুলিশ আর একবার, ওই 59, হ্যাঁ 59, তাহলে সে আবার দ্বিতীয়বার থানা পুলিশের কাছে দিবে, থানা পুলিশ আবার দ্বিতীয়বার তাকে গ্রেপ্তার করবে। এখন এই জায়গায় আপনি মনে করলেন যে আপনার কিছু সেলফ ডিফেন্সের মধ্যে আমরা পড়লাম যে আমাদের নিজেদের সম্পত্তি, এই যে 97-এ বলা আছে, 97-এ নিজেদের সম্পত্তি রক্ষার জন্য, অন্যের সম্পত্তি রক্ষার জন্য, নিজেদের বডি রক্ষার জন্য, অন্যের বডি রক্ষার জন্য আমরা সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবো, ইউজ কি বলে এক্সারসাইজ করতে পারবো। এখন এই দেখলেন যে রাস্তায় একজন আরেকজনের সঙ্গে হাতাহাতি করতেছে বা মারামারি করতেছে,
এখন এটা মনে করে আপনি দেখলেন যে একজন লাঠি দিয়ে বাড়ি দিতে যাচ্ছে, আর একজন আপনি মনে করলেন যে এই বাড়িটা যদি ওর মাথায় পড়ে তো মারা যাবে, যেহেতু আইনে অধিকার দিয়ে আছে যে নিরোধ করার জন্য, আপনি কি করলেন যে বাড়ি দিতে যাচ্ছে তারে যে পিছন থেকে আপনি আরেক বাড়ি দিলেন যাতে সে পড়ে যায়, ওকে বাড়ি দিতে না পারে। পরে যে দেখা গেল যে ওরা দুই বন্ধু একটু একই করতেছিল, অনেক সময় বন্ধুরা বন্ধুরা কিন্তু একই করে, আসলে কেউ কারোর সাথে মারামারি করতেছে না, ভয় ভীতি দেখাচ্ছে বা বন্ধুরা একই করতেছে, আপনি তো না বুঝে মেরে দিচ্ছেন। এখন আপনি এই যে যে কাজটা করে ফেলছেন, করার কারণে তো ওই লোকটা পড়ে গেছে, আহত হলো। এখন এই কাজটা কোনো অপরাধ হয়েছে কিনা? এই কাজটা কোনো অপরাধ হয়নি, কারণ আপনি আইন সমর্থিত মনে করে এই কাজটা করছেন। এই কাজটা ভাই আপনি মনে করছেন এটা আপনার দায়িত্ব, কিন্তু আইন দ্বারা আপনাকে ওইটা বাধ্য করা হয়নি যে ওই কাজটা না করলে আপনার কোনো অপরাধ হতো না। এই যে আপনি যখন আরেকজনের সম্পত্তি রক্ষার জন্য কোনো ব্যবস্থা না নেন তাহলে কি আপনার কোনো অপরাধ হবে না? কিন্তু একজন সরকারি কর্মকর্তার দায়িত্বে থাকে, সে যদি না করে তখন তার অপরাধ হচ্ছে, আপনার হচ্ছে না। কিন্তু আপনি এটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন, হেল্প করতে পারবেন, সেটা কোনো অপরাধ হবে না। এই ভাই কাজটা করতে গিয়ে আপনি কি করলেন? আরেকজনকে আহত করে ফেললেন, বা ভাই পুলিশ একজনকে ধরতেছে, ধরতে পারতেছে না, আপনি যে মনে করলেন যে এটা তো পালাই যাবে, আপনি যে পিছন থেকে আসামিকে পিটানো শুরু করে দিলেন, এর মাধ্যমে যদি আসামি আহত হয় তখন এটাও আপনার কোনো অপরাধ হবে না, কারণ আপনি সৎ বিশ্বাসের চেষ্টা করছেন যে সে যেন পালিয়ে যেতে না পারে। এবং আসামিকে গ্রেপ্তার শুধু কি বলে যে পুলিশের দায়িত্ব না, আপনিও মনে করছেন যে আমিও তো গ্রেপ্তার করতে পারি বা একে সহযোগিতা করতে পারি। এই যে আইন আপনাকে কিছু দিয়েছে, সুযোগ দিয়েছে, সমর্থিত, আইন দ্বারা সমর্থিত, জাস্টিফাইড বাই ল, এই জাস্টিফাইড এর কারণে আপনি এই কাজটা করে ফেলছেন, করার ফলে ওই লোকটা যদি আহত হয় তাহলে আপনার এই কাজটা কোনো অপরাধ হয়নি। হ্যাঁ, মামলা হয়তো হবে, তখন আপনি দাবি করবেন ওই যে এভিডেন্স অ্যাক্টের 105 অনুযায়ী যে এই ঘটনাটা ঘটছে ঠিক আছে, কিন্তু আমি এই প্রেক্ষাপটে করছিলাম, তখন আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আসামিকেই, যে না ঘটনা এই ঘটছিল, এই কারণে আমি এই এই কাজটা করে ফেলছি, তখন আপনি খালাস পেয়ে যাবেন। যাই হোক, ভাই এই দুইটা বুঝছি কিনা, দুইটা পার্থক্য। একটা হচ্ছে সরাসরি এটা সরকারি কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য, ভাই কি আমার কথা শুনতে 79 পাচ্ছেন? হচ্ছে আমার কথা সিভিলিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য, আর হচ্ছে ঘটনার ভুল, আর ওটা হচ্ছে যে আইনের ভুল। আইনের আইনে সে দায়িত্ব পালন করতেছে, করতে গিয়ে সে একটা কাজ করে ফেলছে। আর এইটা হচ্ছে যে ঘটনাগত ভুল হয়েছে, যে আপনি মনে করছেন যে এটা আমার দায়িত্ব, ঘটনার কারণে আপনি এই মিস্টেকটা করছেন, অন্যথায় করছেন না। এরপরে আসেন 77 আর 78। 77 হচ্ছে বিচারকদের জন্য, আর 78 হচ্ছে বিচারকদের ওই আদেশের পরিপ্রেক্ষিতে যদি কেউ কোনো কাজ করে তাহলে তাদের জন্য। 77 বিচারক যদি মনে করেন যে আইনে এই ক্ষমতা দেয়া আছে বা আইনত আমি তাকে এই সাজাটা দিতে পারি, সে সাজাটা দিয়ে দিল, দেওয়ার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে আপিলে গিয়ে ওই সাজাটা বাতিল হয়ে গেল, তাহলে কি ওই জজের বিচার হবে আবার নতুন করে যে সে কেন এই সাজাটা দিল, এটা বিচার করার সুযোগ নেই। অর্থাৎ সে যদি ইন গুড ফেইথ, এই পেনাল কোডের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা 25-এ এই 4-এ ডিসঅনেস্টলি জানলাম, এরকম ইন গুড ফেইথটা আছে যে সরল বিশ্বাসে, এই সরল বিশ্বাসে যদি কেউ কোনো কাজ করে ফেলে তাহলে সেটিও কোনো অপরাধ হবে না। আবার দেখা যাচ্ছে যে আপনি চুরি করলেন, পরে বললেন যে স্যার আমি সরল বিশ্বাসে করে ফেলছি, তাহলে আবার হবে না। এই সরল বিশ্বাসটা প্রমাণ করার দায়িত্ব আপনার, যে আপনি কিভাবে সরল বিশ্বাসে এটা মনে করলেন যে এই মোবাইলটা আপনার। যদি এটা মনে প্রমাণ করতে পারেন আপনি খালাস পেয়ে যাবেন। তাহলে বিচারকরা যদি তার সরল বিশ্বাসে কোনো একটা আদেশ প্রদান করেন যে তাকে আইনে এই ক্ষমতা দেয়া আছে বা তিনি এই আইনত এই কাজটা করতে পারেন, দেখা যাচ্ছে এই যে আমরা দেখলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 লক্ষ টাকা পর্যন্ত এই অর্থদণ্ড দিতে পারেন। তাহলে অর্থদণ্ড 5 লক্ষ টাকা যেহেতু দিতে পারেন, তিনি কোনো এক মামলায় দেখা যাচ্ছে যে আহ, আহ, সাজা আছে 1,000 টাকা, তিনি ওই জায়গায় 2,000 টাকা জরিমানা করে ফেললেন, তাহলে কি সে বেআইনি কাজ করছে না? কিন্তু সে হয়তো মনে করছে আমি তো 5 লক্ষ টাকা দিতে পারি, হয়তো ওই আইনটা সে না জেনে বা মনে করছে যে হয় আমাকে তো এই ক্ষমতা যেহেতু সরকার দিয়েছে বা আইনত আমাকে ক্ষমতাটা দেয়া আছে শেয়ার বিষয় অনুযায়ী আমি দিয়ে দিই, এটা সরল বিশ্বাসে যদি সেই ইটা করে ফেলে, ভুল করে ফেলে, তাহলে সেটি কোনো অপরাধ হবে না, তবে এটি সংশোধনযোগ্য, আপিলে গিয়ে সংশোধন হবে। আর 78 হচ্ছে বিচারক কোনো আদেশ দিয়েছে, এই আদেশের পরিপ্রেক্ষিতে কেউ কোনো কাজ করলো, পরবর্তীতে দেখা গেল যে না ওই আদেশটাই বাতিল হয়ে গেছে, তাহলে বাতিল হয়ে গেলে অলরেডি এদিকে যদি কোনো কাজ করে ফেললে তাহলে এই যে যে কাজটা করলো এই কাজে কোনো অপরাধ হবে না। ধরেন কোর্ট থেকে নির্দেশ দিল আসামিকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করছে, এখন আসামি কি করলো ওই ওয়ারেন্টের সংবাদ শুনে কোর্টে যায় জামিন নিয়ে আসছে, কিন্তু সে রিকলটা নেয়নি,
রিকল না নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে জামিন হয়ে গেছে। এখন পুলিশের কাছে তো ওয়ারেন্টের কপি আছে, যেহেতু রিকল নেয়নি, রিকল যদি জমা না দেয় তাহলে পুলিশ তো ওয়ারেন্টটা ফেরত দিবে না, পরোয়ানা ফেরত দিবে না। এই পরোয়ানা ফেরত না দেওয়ার কারণে সে বললো যে না, তুমি জামিন নিচ্ছের প্রমাণ কি, আমি পরোয়ানা ফেরত না দেওয়া পর্যন্ত আমি শুনবো না, চলো আমার সাথে আমি কোর্টে যেতে হবে, নিয়ে ধরে নিয়ে গেল। তাহলে সে তার আদেশের পরিপ্রেক্ষিতে একটা কাজ করলো, কিন্তু জামিন তো সে নিয়ে নিচ্ছে আসামি। তাহলে এই কাজটার ফলে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন বা আপনার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি কোনো মামলা করতে পারবেন না, সুবিধা পাবেন না। কারণ পুলিশ ওই অপরাধটা, ওই কাজটা কোনো অপরাধী করেনি। আবার কোর্ট থেকে নির্দেশ দিয়েছে কাউকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই জায়গার আদেশটা বাতিল হয়ে গেছে। এইদিকে এসে পুলিশ কি করলো, উচ্ছেদের যেহেতু আদেশ আছে, ওই আদেশ অনুযায়ী আপনাকে উচ্ছেদ করে দিয়ে দিচ্ছে। আপনি পরবর্তীতে এসে দেখালেন যে না, আমার তো কোর্ট থেকে ওই আদেশই বাতিল হয়ে গেছে। এখন সেই পুলিশ কর্মকর্তা যে কাজগুলো করলো তার আদেশের, আদালতের আদেশ অনুযায়ী সে কোনো অপরাধ করেনি, কারণ সে আদেশের সরল বিশ্বাসে সে মনে করছে যে না, এই আদেশটা কার্যকর আছে, বহাল আছে, এই আদেশটা বাতিল হয়নি, সেটা মনে করে সে উচ্ছেদ করে দিয়েছে। তাহলে এইটা আদেশের পরিপ্রেক্ষিতে যদি কোনো কাজ করে, সেই কাজের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেটিও কোনো অপরাধ হবে না। এইটি ধারাতে আছে, যদি কেউ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরেও, এই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা। সতর্কতা অবলম্বন করার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এইটার ক্ষেত্রে কোনো অপরাধ হবে না। এখন দেখা যাচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি আপনাদের, আমি বড় একটা লাঠি নিয়ে দেখা যাচ্ছে এরকম এটা ঘোরাঘুরি করতেছি, তো আপনারা আমার কাছাকাছি বসা, চোখে লাগতে পারে না? অবশ্যই লাগতে পারে। তাহলে এই কাজটা হবে আমি অসতর্কতা বশত কাজ করতেছি, সাবধানতা অবলম্বন করি নাই, তাহলে এটা আমার অপরাধ হবে। আপনাদের যদি কারো চোখে লেগে যায় অপরাধ হবে। কিন্তু যদি হয় যে না, আমি এই ডাস্টারটা নিয়েই ঘুরতেছি বা এরকম মুছতেছি, আবার আপনাদের সাথে কথা বলতেছি, লেকচার দিতে দিতে হুট করে আমার হাত থেকে এটা হয়তো শক্ত ছিল, পড়ে গিয়ে কারোর চোখে লেগে গেছে, তাহলে এই কাজটা অপরাধ হয়নি। কারণ এই কাজটা আমি কি সতর্কতা অবলম্বন করে করছি, আমি ইচ্ছা করে আপনাকে ক্ষতিগ্রস্ত করি নাই। কিন্তু পূর্ব শর্ত হচ্ছে যে আমি সতর্কতা অবলম্বন করতেছিলাম না, করেছিলাম কিনা। এই জায়গায় একটা উদাহরণ আছে, এটা উদাহরণ দিয়ে জুডিশিয়ারিতে লিখিত পরীক্ষার প্রশ্ন আসছে ইতিপূর্বে। সেটা হচ্ছে যে একজন কুড়াল দিয়ে কাঠ কাটতেছে বা কোনো কাজ করতেছে, কিন্তু ওই কুড়ালের ওই লোহাটা আসার থেকে ছুটে গেছে। সেই ছুটে যাওয়ার কারণে পাশের দলটা মানে একজন ব্যক্তির গায়ে যে লাগছে, সেই লোকটা ওই জায়গায় নিহত হয়ে গেছে। তাহলে এই লোকটা যে কুড়াল দিয়ে কাজ করতেছিল তার কোনো অপরাধ হয়েছে কিনা। এই জায়গা হচ্ছে যে যদি সে সাবধানতা অবলম্বন করে থাকে, যে না এগুলো ঠিক আছে কিনা, কাজ করার আগে সব চেক করে দেখছে, তাহলে এই দুর্ঘটনার ফলে যদি ওই লোকটা মারা যায় তাহলে কোনো অপরাধ হয়নি। আর এই লোকটা যদি এই কাজটা অসতর্কতা বশত করে থাকে, যে তার এই যে পূর্বে সতর্কতা অবলম্বন করে নাই, বা এই জায়গা থেকে বাচ্চারা চলাফেরা করতেছে, ওই রাস্তায় বসে সে শুধু কাঠ কেটেই যাচ্ছে, বাচ্চারা একবার হাত ঢুকাই দিচ্ছে, দৌড় মারতেছে, খেলাধুলা করতেছে, এই অবস্থায় তাহলে এই জায়গায় কি তার সতর্কতা অবলম্বন করা দরকার ছিল? এটা যদি না করে তাহলে সে অবশ্যই আসামি হবে। আর যদি সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকে যে না, এই বাচ্চাদেরকে আমি দূরে রাখছি, বা আমি একটা রাস্তার এক সাইডে কাজ করতেছিলাম, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, তাহলে কোনো অপরাধ হয়নি। এর ফলে যদি কেউ দুর্ঘটনা ঘটে যায়, কারণ এই জায়গায় মূল বিষয় হচ্ছে সতর্কতা অবলম্বন করছে কিনা। 82 82 হচ্ছে যদি কোনো শিশু, 9 বছরের নিচের কোনো শিশু যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে তার এই অপরাধটাকে অপরাধ হিসেবে চিহ্নিত হবে না। আর 83-তে আছে 9 বছর থেকে 12 বছর পর্যন্ত। এটা হবে কোন যারা ওই যে কি বলে একটু বুদ্ধি কম বুদ্ধির লোকজন থাকে না, কিছু বাচ্চারা যে একটু হ্যাঁ হাবা টাইপের থাকে, যে বোঝে না, বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু অ্যাবনর্মাল, জাস্ট অ্যাবনর্মাল, যে তারা অনেক কিছু বুঝতে পারে না, কনসিকুয়েন্সটা কি কি করতেছে, বা এই কাজটা করলে একটা বিপদ ঘটতে পারে, এটা বোঝে না। এইরকম ব্যক্তি যদি থাকে, তাহলে তার জন্য 12 বছর পর্যন্ত এই ছাড়টা দেওয়া আছে, অন্যান্য ক্ষেত্রে হবে না। তবে এইরকম শিশুরা যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে শিশু আইন 2013 অনুযায়ী তাদের বিচার হবে, তাদের ওই শিশু আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই আইনের তখন পেনাল কোডে তাদেরকে সাজা দেওয়া যাবে না, বা পেনাল কোডে সিআরপিসি তে অনুযায়ী যে আদালত গঠিত হয়েছে, এই আদালতে তাদের বিচার করা যাবে না, তাদের বিচার হবে শিশু আদালতে। অর্থাৎ শিশু আদালতে যেটা বলা আছে যে আইনের সংঘর্ষে জড়িত শিশু আর আইনের সংস্পর্শে আসে শিশু, আইনের সংস্পর্শে আসে শিশুকে যেটা বাদী হবে অথবা কোনো সাক্ষী হবে, তারা হচ্ছে আইনের সংস্পর্শে আসে শিশু। আর আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু হচ্ছে আসামি।
অর্থাৎ যারা আইন কোনো অপরাধ করে ফেলবে কোনো শিশু, তখন তার বিরুদ্ধে বিচার হবে শিশু আদালতে। তখন শিশু আদালতে আবার তাদের কিছু সুযোগ সুবিধা আছে, কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। তারা যদি মৃত্যুদণ্ডের অপরাধও করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, ওগুলো বাধা, আলাদা বাধা নিষেধ আছে। যাই হোক, ওটা আমাদের পরীক্ষা আসবে না, আমাদের ওটা দরকার না। না না, ওই আগে যখন ছিল কিশোরদের, এটা জাস্ট বয়সটা উল্লেখ করতে হবে, 15 বছর, এর বাইরে কিছু নাই। 84 ধারা হচ্ছে আনসাউন্ড মাইন্ড। যদি কোনো পাগল টাইপের লোক অথবা যে তার নিজের কাজের পরিণতি সম্পর্কে জানে না, এইরকম যদি কোনো ব্যক্তি কোনো একটা অকারেন্স করে ফেলে, তাহলে ওই পাগলের বিচার করা যাবে না। এই কাজ একটা করে ফেলছে, তাহলে কাজ করে ফেললে তখন সে যদি তার পরিণতি না বোঝে, আর ওই সময় পরবর্তীতে যদি প্রমাণ করা যায় আসামি পক্ষে যে এই লোকটা আসলে ওই সময় আনসাউন্ড মাইন্ড ছিল বা একটু অসচেতন ছিল, ওই কি বলে যে অসুস্থ প্রকৃতির ছিল, তার মন মানসিকতা সুস্থ ছিল না, তখন সেই কাজটি পরিণতি বুঝতে পারেনি, তখন সেটি অপরাধ হবে না। তবে হ্যাঁ, শুধুমাত্র পাগল যদি একটা কাজ করে পরে যদি আসামি বলে যে আমি পাগল ছিলাম এই কারণে এই কাজটা বুঝতে পারিনি, তাহলে পাগলও যদি আপনার মারতে আছে আপনিও মাইরে দেবেন, সেটাও কোনো অপরাধ হবে না, বুঝছেন কিনা? কারণ পাগল যে আপনার মারতে আছে সেটার পরিণতি বোঝেন না, আপনি বাঁচার স্বার্থে সেলফ ডিফেন্স ব্যবহার করছেন, তখন আপনি তাকে মেরে দিবেন। মেরে দিলে কোনো অপরাধ নাই, কারণ 97-এ আপনাকে এই যে নিজের বডি রক্ষার জন্য আপনি সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন, এই ক্ষমতা আপনাকে দেয়া। এরপরে আছেন 90। 90 ধারা হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোন কোন কনসেন্ট এটা কনসেন্ট হিসেবে গণ্য হবে না। এর মধ্যে সবচেয়ে একটা প্রশ্ন আসার মতো, সেটা হচ্ছে যে কোনো 12 বছরের কম বয়সী কোনো ব্যক্তি যদি কোনো কনসেন্ট দেয়, তাহলে সেটা কোনো কনসেন্টই হবে না। একটু নোট নেন 90 ধারাতে, যে 12 বছরের কম বয়সী কোনো ব্যক্তি যদি কোনো সম্মতি দেয়, তাহলে সেটি সম্মতি হিসেবে গণ্য হবে না। জি। দেখেন, এটার সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ একটা পাবো, সেটা হচ্ছে 375 ধারাতে রেপ কেসে। রেপ হবে কখন কখন ওই জায়গায় প্রেক্ষাপট বলা আছে। এই জায়গায় যদি কোনো নাবালক, এখন নারী শিশু নির্যাতন দমন আইনে 18 বছর পর্যন্ত শিশু কথা উল্লেখ আছে, শিশু আইনেও 18 বছরের নিচে পর্যন্ত কেউ না, শিশু না, প্রাপ্তবয়স্ক না, সবাই শিশু। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সম্মতি দেয় যে ঠিক আছে আমি শারীরিক সম্পর্ক করব, এরকম যদি কোনো মেয়ে 18 বছরের নিচেও বলে, তাহলে সেটি কোনো সম্মতি হবে না, অপরাধ হবে। সেই ক্ষেত্রে এই জায়গায় যদি 12 বছরের নিচে বলে, তাহলে সেটি তো কোনো সম্মতি হয়নি, তাহলে পরবর্তীতে আসামি পক্ষ দাবি করতে পারবে না যে না তার সম্মতি ছিল, এই কারণে এই অকারেন্সটা ঘটছে। অথবা আমরা সামনে যে পড়বো যে কেউ একটা মৃত্যু ঝুঁকি নিল যে আমাকে মেরে ফেলো, তাহলে মেরে ফেলানোর ঝুঁকি নিলে যদি তাকে মেরে ফেলো, ওই যে আমরা কালপেবল হোমিসাইডে পড়বো, যে সেই জায়গায় সে যদি সম্মতি দেয় যে আমি এমন একটা অসুস্থ বা এমন রোগে ভুগতেছি, আমাকে মেরে ফেলো, সেই মৃত্যুর জন্য সম্মতি দিল, এই সম্মতির ফলে আপনি মেরে ফেললেন, তখন আপনার মার্ডার কেসের আসামি হবেন। আপনি কালপেবল হোমিসাইড দাবি করতে পারবেন না যে না এই মৃত্যুর ক্ষেত্রে তার কি ছিল, সম্মতি ছিল। অথবা সে মৃত্যু ঝুঁকি নিয়ে কোনো কাজ করতেছে, 10 তলা বিল্ডিং এর উপর ছাদে বসে কোনো কাজ করতেছে, আপনি 12 বছরের একজন ব্যক্তিকে ওই জায়গায় কাজে নিয়োগ করলেন, ফুল বাগানে অথবা কাজ দিলেন, ওই জায়গা থেকে সে অসাবধানতা বশত পড়ে গিয়ে মারা গেল, তখন আপনি মার্ডার কেসের আসামি হবেন। কারণ আপনি তখন দাবি করতে পারবেন না যে না ওই বাবদ তার মাকে বা তাকে আমি 1000 টাকা দেওয়ার চুক্তি হয়েছিল, সে তো এই রিস্ক নিয়ে ওই জায়গায় সম্মতি দিয়ে এই কাজটা করছে, এই বক্তব্য আপনার আর খাটবে না। কারণ 12 বছরের হ্যাঁ আসবে, তাহলে 12 বছরের নিচের ব্যক্তির কোনো, সেটা পুরুষ হোক মহিলা হোক, তার সম্মতি কোনো সম্মতি না। এরপরে আমরা আসি 93 কি। হ্যাঁ হ্যাঁ, ধারাতে বলতে না, এটা ওই ওই জায়গা হচ্ছে 13 বছর। ওই জায়গা হচ্ছে যে যখন আপনার ওই রেপের ঘটনাটা আসবে যে কত বছরের নিচে হলে তার সম্মতি সুগন্ধ হবে, তখন ওইটা উল্লেখ করবেন। আর এই জায়গায় 90 ধারা হচ্ছে যে একজন 12 বছরের নিচের ব্যক্তি সে তার নিজের দেহ সম্পর্কে কোনো সম্মতি দিতে পারে না, মেরে ফেলা হোক বা তাকে মৃত্যু ঝুঁকি নেওয়া হোক বা রেপ হোক, অন্য কোনো ক্ষেত্রে সে কোনো সম্মতি দিলে সেটি সম্মতি হবে না।
অর্থাৎ অফেন্স, যে কাজটা অফেন্স হবে সে অফেন্সের ক্ষেত্রে যদি আপনি দাবি করেন আসামি পক্ষ যে না এটা তো ওই ভিকটিমের সম্মতি ছিল, এই রকম ক্ষেত্রে আপনি এই সম্মতিটাকে দাবি করতে পারবেন না, ওটা কোনো সম্মতি না। বুঝছেন কিনা? হ্যাঁ, স্পেসিফিক ওই বিষয়টাই বলা আছে। এরপরে হচ্ছে 93 কমিউনিকেশন মেক ইন গুড ফেইথ, যে কেউ একজন সরল বিশ্বাসে কোনো একটা যোগাযোগ করলো। যোগাযোগটা কেমন? একজন ডাক্তার এসে আপনার ক্লায়েন্টে বলল যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনার যে রোগ হয়েছে বেশি বাঁচবেন না, যদি কিছু খাওয়ার থাকে বা কারণ আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করার থাকে খাওয়া দাওয়া করেন, তাদের সাথে আলাপ করেন। এই কথা বলার পরে হয়তো সে আরো কিছুদিন বাঁচতো, যে এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সে হার্ট অ্যাটাক করছে। এখন এই রুগীরা কি করে? তখন ডাক্তারের বিরুদ্ধে মামলা করে যে এই লোকটা কি এমন কি কথা বললো, বা এই কথাটা না বললে পারতো। সে যদি এই কথাটা সরল বিশ্বাসে বলে থাকে যে না সরল বিশ্বাসে বলছে, তাহলে তার কোনো অপরাধী হয়নি। কিন্তু যদি সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে বা আর এক পক্ষের কোনো ক্ষয়ক্ষতি করার জন্য কারো কাছ থেকে সুবিধা নিয়ে, তাহলে এটি অপরাধ হবে। তাহলে এই জায়গায় যদি মামলা দায়ের করতে হয় বাদী পক্ষে, তাহলে তাকে আপনাকে দেখাতে হবে যে ওই যে যে ডাক্তার, এই ডাক্তার হচ্ছে যে আমার শত্রুপক্ষীয় লোক বা শত্রুপক্ষের লোকজনের সঙ্গে যোগ সাজস আছে। এইটা যদি আপনি আর্জিতে দেখাতে না পারেন, এই আসামি খালাস পাবে। আর আপনাকে যদি দেখেন নর্মালি যে এই কথাটা বলার কারণে আমার রুগী মারা গেছে তখন, বা আমার আত্মীয় মারা গেছে, তখন আপনার মামলাটা টিকবে না। কারণ ওই যে সে সরল বিশ্বাসে এই বক্তব্যটা দিয়েছিল। বা দেখা যাচ্ছে যে আপনি বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, আমি বললাম যে আপনার যে প্রস্তুতি, আপনি কি পড়াশোনা করলেন, আপনি কি করলেন, এতদিন ক্লাস নিচ্ছে আপনি কিছুই শিখলেন না, আপনি তো পাসই করবেন না। এটা বলার পরে আপনি মাথা ঘুরে পড়ে মারা গেলেন, তাহলে এটা কোনো অপরাধ হবে না যদি আমি এটা সরল বিশ্বাসে বলে থাকি। আর আপনি যদি এটা যদি সরল বিশ্বাস না হয়ে আপনার ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে বলি, তাহলে সেটি অপরাধ হবে। তাহলে সরল বিশ্বাসে যদি কোনো বক্তব্য দিয়ে দেওয়া হয়, এই বক্তব্যের ফলে যদি কেউ কোনো কোনো কথা বক্তব্য দেয়, সেটা লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে। দেখা যাচ্ছে যে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল যে আর আসবেন না, আপনার রিলিজ দেওয়া হলো, আপনি মারা যাবেন 7 দিনের মধ্যে, তখন এই লোকটা এটা শুনে মারা গেল। আবার মুখে বলতে পারে যে আপনার আপনার রিলিজে আপনার পেশেন্ট আপনি নিয়ে যান, বাসায় নিয়ে যান, আমরা আর রাখবো না। সেই ক্ষেত্রে এটা যদি কেউ মারা যায় তখন এটি কোনো অপরাধ হবে না। তাহলে কোন কোন প্রেক্ষাপটে কোনো অপরাধী হবে না এটা আমরা দেখলাম। এরপরে আরো কিছু আছে সেলফ ডিফেন্সের জন্য। আর এর আগে আমরা দেখলাম যে কিছু ভুল বিরান মানে ঘটনাগত কিছু বিষয়ের কারণে ঘটনা ঘটে গেছে। আর এখন হচ্ছে যে সরাসরি আপনি হিট করবেন, এরপরেও আপনার কোনো অপরাধ হবে না। 97-এ আপনাকে ক্ষমতা দেওয়া আছে যে আপনি আপনার দেহ, আপনার পার্শ্ববর্তী অন্যের দেহ এবং সম্পত্তি, আপনার নিজের সম্পত্তি এবং অন্যের সম্পত্তি রক্ষার জন্য আপনি সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনিও পাল্টা আঘাত করতে পারবেন, কেউ আপনাকে আঘাত করতে আসলে আপনিও আঘাত করবেন। এই আঘাতটা অবশ্যই, এখন কেউ একজন দেখা যাচ্ছে গালি দিচ্ছে, আপনি বাসা থেকে রামদা নিয়ে এসে কোপ দিয়ে দিলেন, এটা হবে না। অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আঘাত করতে হবে, এর অতিরিক্ত করা যাবে না। যাই হোক, এরপর আমরা চলে আসি 99-এ। এই জায়গায় আবার কিছু সীমাবদ্ধতা দেওয়া আছে যে আপনি কোন ক্ষেত্রে টোটালি সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন না। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে। সরকারি কর্মকর্তা যদি কোনো বক্তব্য দেয় বা কোনো উস্কানি দেয় আপনাকে, সেই উস্কানির পরিপ্রেক্ষিতে আপনি কোনো সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন না। দেখা যাচ্ছে একজন জজ নিচ্ছে, সাক্ষ্য নিচ্ছে আপনার কোনো আসামি পক্ষের অথবা বাদী পক্ষের। জজ সাহেব বললেন যে আপনি যে সাক্ষ্য দিলেন এগুলো তো সব মিথ্যা কথা বলতেছেন, আপনার একটা সাক্ষ্য আমি বিশ্বাস করি না। এই কথা শুনে আপনি রাগান্বিত হয়ে ওই জজকে মেরে ফেললেন, তখন এটি অপরাধ হবে। কারণ আপনি আইন শৃঙ্খলা রক্ষা, এই আইনত দায়িত্ব পালনকারী ব্যক্তিকে আপনি মারার অধিকার রাখেন না। আবার পুলিশ আসছে আপনাকে গ্রেপ্তার করতে, আপনি কি করলেন? পুলিশকে মেরে ফেললেন, যে তোরে আমি চিনি না, কিসের পুলিশ কিসের কি, দিয়ে মারধর শুরু করে নিলেন। পুলিশ যদি আহত হয় তাহলে এটা অপরাধ হবে, তখন আপনি এই ক্ষেত্রে আপনার সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন না। আরেকটা হচ্ছে যে যদি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকে, দেখা যাচ্ছে যে আপনার পাশেই থানা, আপনাকে কেউ আক্রমণ করতে আসছে, আপনি এটা থানার কাছে যেতে পারতেন অথবা 999-এ কল দিতে পারতেন। এগুলো না করে আপনি ওই জায়গায় তাকে, সে আসছে সামান্য আপনার সঙ্গে কোনো একটা লেনদেন করতে, কথা কাটাকাটি পরে যে আপনি তাকে মেরে ফেললেন, তাহলে এই লোকটাকে মেরে ফেললেন এই যে সামান্য বিষয় নিয়ে, তাহলে এই কাজটা আপনার করা উচিত হয়নি। আপনি তো আইনের আশ্রয় নিতে পারতেন। আইনের আশ্রয় নেওয়ার যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন না। তাহলে এই প্রেক্ষাপট গুলো, অথবা আইনের অনুসারে কেউ কাজ করতেছে, কোন একটা
আদেশের অনুসারে, অর্থাৎ বিচারকের কোনো আদেশ দিচ্ছে, ওই আদেশ অনুসারে সে কাজ করতেছে, তার বিরুদ্ধে আপনি কোনো আইন সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন না। এরপরে আছেন 100 ধারাতে। 100 ধারাতে 6টা ক্ষেত্রে, যে ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে, এটা একটু নোট রাখেন যে 100 ধারাতে 6টা ক্ষেত্রে মেরে ফেলানো যাবে, মৃত্যু ঘটানো যাবে। 6 শ্রেণীর ব্যক্তিকে বা 6 শ্রেণীর প্রেক্ষাপট তৈরি হলে, যে কোনো একটা প্রেক্ষাপট যদি তৈরি হয়, মেরে ফেলানো যাবে। পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কয় শ্রেণীর ব্যক্তিকে মৃত্যু ঘটানো যেতে পারে। 100 ধারা অনুযায়ী 6 শ্রেণীর ব্যক্তিকে। 6 শ্রেণীর মধ্যে প্রথমটা হচ্ছে যে যদি কেউ দর্শন করতে আসে বা কি বলে যে আনন্যাচারাল অফেন্স করার জন্য কেউ আসে, তাহলে তাকে মেরে ফেলানো যাবে। এরপরে হচ্ছে যদি গুরুতর জখম করার আশঙ্কা থাকে, যে সে যেভাবে আমাকে আক্রমণ করতেছে, আমি মারাত্মকভাবে আহত হবো, আমার হয়তো হাতটা কেটে যাবে, অথবা সে যেভাবে যে অস্ত্র নিয়ে মারতে আসতেছে, আমার গুলি লাগলে আমি মারা যাবো, তাহলে সেই ডিফেন্সে আপনি তাকেও মেরে ফেলতে পারবেন। আচ্ছা, বুঝতেছেন কিনা? না বুঝতে পারলে প্রশ্ন করবেন। জি। এরপরে ভাই আমরা ইসে চলে ভাই যাই আমার কথা 103-এ। ভাই আমাদের এই অনলাইনে জায়গায় কি আর কথা বলার হচ্ছে। দরকার আছে কোন 6টা? আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আনন্যাচারাল লস, এরপরে কিডন্যাপ যদি করতে আসে, অ্যাবডাকশন করতে আসে, রংপুলি কনফাইন করতে আসে, বা আপনাকে, হ্যাঁ, যদি আটক করার করে, যে আপনাকে নিয়ে আটক করে রাখতেছে, তখন আপনি তাকে আটক করে মেরে ফেলতে পারবেন, কোনো গুনাহ হবে না, মানে অপরাধ হবে না। এরপরে 103। 103-এর মধ্যে আছে 4টা। তাহলে লেখেন সম্পত্তি রক্ষার জন্য 4টা প্রেক্ষাপটে মৃত্যু ঘটানো যেতে পারে। জায়েজ আছে। 3টা ক্ষেত্রে মেরে ফেলতে পারবেন, মৃত্যু ঘটানো যেতে পারে। তার মধ্যে হচ্ছে যদি কেউ দস্যুতা করতে আসে, রোবারি করতে আসে, রোবারির সঙ্গে ডাকাতির পার্থক্যটা কোথায়? সংখ্যাগত পার্থক্য। দ্যাট মিনস প্রত্যেক ডাকাতির মধ্যে রোবারি আছে। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আছে ডাকাতির ক্ষেত্রে ডাকাত দলকে মেরে ফেলালে অপরাধ হবে কিনা, কোনো হবে না, অপরাধ হবে না। 103 অনুযায়ী ডাকাত দলকেও মেরে ফেলানো যাবে। আপনারা করেন না যে না, এই জায়গায় তো ডাকাতের কথা উল্লেখ নাই। রোবারি আর ডাকাতের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে সংখ্যাগত। রোবারি মানেই ডাকাতি, আর ডাকাতি মানেই রোবারি, অর্থাৎ জাস্ট সংখ্যাগত পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। যদি রোবারি হোক বা ডাকাতি হোক, উভয় ক্ষেত্রে আপনি মেরে ফেলতে পারবেন ডাকাত দলকে বা রোবারিকে, দস্যুতাকে। তাহলে আপনার দেখা যাচ্ছে রাস্তায় যাচ্ছেন রাতে, আপনাকে সে রিক্সা থামাই বললো যে তোর পকেটে যা আছে বের কর, এই যে ছুরি ধরে বললো, আপনিও বসাই দিবেন তারে, যদি আপনার কাছে কিছু থাকে, কোনো অপরাধ হবে না। আবার এগুলো করেন না, তাহলে আবার আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। এরপরে তো হাউস ব্রেকিং বাই নাইট, রাত্রিবেলা ঘর ভেঙে ফেলানো। যেখানে হচ্ছে যে কেউ ওই যে রাতে শীত কেটে ঘরে ঢোকে চুরি করতে, ওইরকম যদি কেউ আসে বা অপথে আসে, এসে রাতের বেলা যে পথে আপনি সাধারণত প্রবেশ করেন না, এইরকম কোন একটা পথ দিয়ে ঘরে ঢুকছে, সেটা চুরি করতে হতে পারে, আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে হতে পারে, যে কোনো কাজে ঢুকছে, মেরে দিবেন, কোনো অপরাধ নাই। মানে আপনার ক্লায়েন্ট মেরে এসে, আপনি মারার দরকার নাই, আপনার ক্লায়েন্ট মেরে এসে বলবে যে এইভাবে এই প্রেক্ষাপটে মেরে দিয়েছি, তাহলে কোনো অপরাধ নাই, আপনি ডিফেন্সে ব্যবহার করবেন। এরপরে কোন একটা বাসস্থল, আবাসস্থল, অথবা কোন একটা উপাসনালয়, অথবা কোন গুদাম ঘর, এরকম জায়গায় যদি কেউ আগুন ধরায় দেয়, তাহলে সেই আগুন যিনি ধরাবে বা আগুন সন্ত্রাস যিনি করবে, তাকে মেরে ফেললেও কোনো অপরাধ হবে না, অগ্নি সংযোগকারীকে। এরপরে চুরি, মিসচিপ, আর হচ্ছে হাউস ট্রেসপাস, এই ধরনের যদি কোনো অফেন্স করতে আসে কেউ, তাকেও মেরে ফেলবেন, কোনো অপরাধ হবে না। অর্থাৎ চোরকে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। জি, 103 পর্যন্ত পড়লাম। আমরা 5 মিনিট একটু ব্রেক নিই, তারপরে পড়ি। ভাই হ্যাঁ, নিশ্চয়। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, মেরে ফেলবেন, মেরে ফেলবেন। ভাই এবং এটা আপনাকে দেখাতে হবে আরজিতে, এজাহারে, যে না এই এই ক্ষতি করছে, এই কারণে তাকে মেরে ফেলা হয়েছে। জি, অনলাইনে ভাই যারা সংযুক্ত আছেন, ভাই আপনাদের জি কোনো প্রশ্ন আছে? জি জি আমার একটা কোয়েশ্চেন ছিল। ওই আপনি ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনি ওই রেফার করলেন জি, শুনতে সেকশন, পাচ্ছি। জি সেকশন 59 আপনি রেফার করলেন একটা পার্টিকুলার ব্যাপারে, আমি ভুলে গেলাম কি যেন সেকশন 59-তে। ওইটা তো দেখছি যে আমি অনলাইনে যেটা দেখছি ওইটা তো বলতেছে যে ওটা ইয়ে হয়ে গেছে, অমিটেড হয়েছে সেকশন 59।
আপনি এর আগে রেফার করছিলেন সেকশন ফিফটি জি নাইন। জি। আপনি সেকশন 59 রেফার করলেন এর আগে, কিন্তু সেকশন 59 তো অমিট হয়ে গেছে, আমি অনলাইনে দেখতেছি এখন। এই যে পেনাল কোডের যে সেকশন 59, এর আগে আপনি রেফার আপনি কি করছিলেন পেনাল কোডের কথা বলতেছেন না সিআরপিসির কথা বলতেছেন? পেনাল কোড। না না, আমি কি, ওটা সিআরপিসির কথা বলছি। ও সিআরপিসি। জি, পেনাল কোডের সঙ্গে আমরা সিআরপিসি ওই প্রসঙ্গ আসলে আমরা করে দিচ্ছি, লিঙ্ক আপ করে ও দিচ্ছি। ও আচ্ছা, বুঝছি, সিআরপিসি 59 দ্বারা, যাকে আমার তাহলে ভুল হয়েছে। না ঠিক আছে, জি থ্যাংক জি। ইউ। আর কোনো প্রশ্ন? জি না, আর আপাতত কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ। আর কারোর প্রশ্ন আছে? জি, অনলাইনে সম্ভবত আর কারো প্রশ্ন নেই। আপনাদের কারো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে থাকি, তারপরে আবার ক্লাস শুরু হবে। জি, ক্লাস কিন্তু শেষ হয়নি, 298 পর্যন্ত চলবে আজকে। হ্যাঁ, অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হবে। অ্যারেস্টের আগে তো কেউ আসামি পক্ষ কিছু প্রমাণ করার সুযোগ পাবে না। জি। হ্যাঁ, জামিন হবে বা হবে, এটা যখন হবে, আহ, বিচারে যাবে, তখন আসামি পক্ষ দাবি করবে যে ঘটনাটা তো এটা এরকম ছিল না সাক্ষীর সময়। তখন সে সাফাই সাক্ষীর সময় সে তার বক্তব্য উপস্থাপন করবে। ক্রিমিনাল মামলায় আসামি পক্ষের বক্তব্য দেওয়ার একটা জায়গায়, সেটা হচ্ছে সাফাই সাক্ষী। সেই সময় তার পক্ষে যে ডকুমেন্টস আছে আদালতে দাখিল করে সে সাক্ষী দিবে। এর বাইরে তার বক্তব্য নয়, তবে জামিনের সময় সে বিভিন্ন কিছু দেখাতে পারবে বা বক্তব্য দিতে পারবে। কিন্তু এটার উপরে মামলার টোটাল মেরিটের উপরে কোনো ডিপেন্ড করবে না, এফেক্ট করবে না। যে না, আপনি এমন কিছু তথ্য দিয়েছেন যার কারণে মামলায় চলে না, এরকম কোনো আদেশ দেওয়ার এখতিয়ার আদালতের নাই। কিন্তু শুধুমাত্র আপনার পক্ষের ডকুমেন্টস আদালতের মূল্যায়ন করার সুযোগ আছে শুধুমাত্র যখন আপনি সাক্ষীতে সাফাই সাক্ষীর সময় সাবমিট করবেন আদালতে, সাক্ষী দিয়ে 340 ধারায় আপনি যখন করবেন সাক্ষী দিবেন তখন। আর 342 ধারায় তো আদালত পরীক্ষা করবে, সেটা আপনি সাফাই সাক্ষী দিলে আর পরীক্ষা করবে না। আর যদি না দেন আপনাকে করবে আদালত। জি। হ্যাঁ, মামলায় না উঠলে তো জেল খাটতে হবে। ঠিক আছে, 5 মিনিট বিরতি, এরপর আবার শুরু হবে ইনশাল্লাহ।
সাগরকে টাকা দিল না, 1,000 টাকা দিয়েছিল আর দিন, ওই যে মহব্বতরা যে পাঠাইছিল
জামিন জামিন। এটা ওই যে বিভিন্ন প্রিজুডিশিয়াল অ্যাক্ট যেটা, এটা তো এখন নাই। এটা চলে গেছে ইসে আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্টে চলে গেছে। এটা এখন এই জায়গায় মামলা হয় না ওই ধারাতে। ওই ধারায় যদি কোনো ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় তখন স্পেশাল পাওয়ার অ্যাক্টে চলে যাবে। স্পেশাল পাওয়ার অ্যাক্টে 2A ধারাতে এটার প্রিজুডিশিয়াল অ্যাক্ট 8টা ক্যাটাগরি আছে, ওগুলো বলা যাবে। না, ওই জায়গায় বেশি, ওটা মৃত্যুদণ্ড। জি, আমরা চলে আসি 107 ধারাতে, অ্যাবেটমেন্ট। দেখেন এই জায়গা হচ্ছে অ্যাবেটমেন্ট 3টা প্রক্রিয়া হয়: ইনস্টিগেট, কনস্পিরেসি, আর হচ্ছে এইড, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে। দেখা যাচ্ছে যে কেউ ওই যে বিদেশ থেকে কোনো একটা উস্কানি দিল, অথবা কোনো দলের প্রধান একটা বক্তব্য দিল, এমন উস্কানি দিয়েছে যে বক্তব্য দিয়েছে তখন কর্মীরা উত্তেজিত হয়ে গিয়ে হামলা করে ফেলছে, তখন ওইটা নিয়ে যখন মামলা হবে তখন এই মামলাটা বলা যাবে যে অ্যাবেটমেন্ট ছিল তাদের। অথবা কোনো একটা গোপন মিটিং এ বললো যে আরে তোমরা কি দল করো, সামান্য এটুকু করতে পারো না, তাহলে দল করার দরকার নাই, তোমার ওই জায়গায় নতুন কমিটি দেবো আমি। এই যে একটা উস্কানি দিয়ে দিল, এই ধরনের উস্কানিতে উত্তেজিত হয়ে যদি কেউ কোনো কাজ করে তখন সেটি হবে অ্যাবেটমেন্ট। এই অ্যাবেটমেন্টে জড়াতে হলে দেখাতে হবে যে অমুক অমুক এই উস্কানিটা দিয়েছিল, এই উস্কানির ফলে এই অপরাধটা ঘটছে, তার কারণে ওই দলের নেতাও এই মামলার আসামি হবে। যেমন 149 আমরা দেখলাম যে বিভিন্ন ইসে তাকে জড়িত করা হলো সে অনুপস্থিত থাকার পরেও। আর 107-এ হচ্ছে যে কনস্পাইরেসি ছিল কিনা, তার সহযোগিতাটা ছিল কিনা, আর একটা হচ্ছে যে ইনভেস্টিগেট করতে কিনা সে। এই 3টা বিষয়। তাহলে কয়টা বিষয়ে যে কোনো একটা যদি থাকে এই 3টা বিষয়, তাহলে সেটি হবে অ্যাবেটমেন্ট। তাহলে অ্যাবেটমেন্টের কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে, এতটুকু জানলে হবে। ইনভেস্টিগেট, কনস্পিরেসি আর এইড বা সহযোগিতা করা, এতটুকুই। হ্যাঁ, এটাও অপরাধ হবে যে তাদের ভিতরে আছে, অ্যাবেটমেন্ট করছে, এটা অপরাধ হবে। 3টা। আর অ্যাবেটরের দরকার নাই, 107-এর দরকার নাই। এরপরে আমরা চলে আসি হচ্ছে কি 120A, ডেফিনিশন ক্রিমিনাল কনস্পাইরেসি। ক্রিমিনাল কনস্পাইরেসি কোনগুলা? এটা হচ্ছে 120-এর এতে আছে। হ্যাঁ, এটা 120A, পড়ে নিন, সমস্যা নেই। 120-এর হচ্ছে ক্রিমিনাল কনস্পাইরেসি হতে হলে এই যে কিছু কিছু জায়গায় সংখ্যা উল্লেখ আছে, কতজন ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। যেমন 141-এ আমরা দেখলাম আনলফুল অ্যাসেম্বলি হলে কতজন থাকবে? 5 জন থাকতে হবে। এরপরে 149-এর মধ্যে কমন অবজেক্ট থাকতে হলে ওই জায়গায় 5 জন থাকতে হবে, কারণ ওই জায়গায় আনলফুল অ্যাসেম্বলি থাকতে হবে। আনলফুল অ্যাসেম্বলি মানেই 5 জন থাকতে হবে। এরপরে কমন ইন্টেনশনে কমপক্ষে 2 জন থাকতে হবে। এই জায়গায় এসে এই যে ক্রিমিনাল কনস্পিরেসি, কনস্পিরেসি একা একা করা যায় না, অবশ্যই আরেকজন থাকতে হবে, কমপক্ষে 2 জন থাকতে হবে। এই ধরনের ইগুলোর সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে। এই জায়গায় হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসিটার মধ্যে ইলিগাল অ্যাক্ট থাকতে হবে আর ইলিগাল উপায়ে থাকতে হবে। যেমন কোনো একটা কাজ বৈধ কাজ, লিগাল কাজ, সেই কাজটা
ইলিগাল মিনসে করা হবে বা অবৈধ উপায়ে করা হবে, এইরকম একটা সিদ্ধান্ত নিল, কনস্পিরেসি সে করলো, তখন সেটিকে বলা হবে কনস্পিরেসি। দেখা যাচ্ছে যে জজ সাহেব জামিন দিবে না, আপনি জানেন, আপনি কি করলেন, বারের নেতাদেরকে নিয়ে গেলেন যে জজ সাহেব যদি জামিন না দেয় ওই জায়গায় জজ সাহেব অপমান করা হবে। তাহলে এটা কি হলো, কনস্পিরেসি হবে। যে লিগাল কাজটা, যে কাজটা লিগাল ওয়েতে হবে না, এই কাজটাই আপনি অবৈধ উপায় করার চেষ্টা করলেন, এটা হচ্ছে কনস্পিরেসি। আর একটা হচ্ছে যে যে কাজটা ইললিগাল সেই কাজটাই করা, মানে যে কাজটা আইনত বৈধ না। ইললিগাল মানে হচ্ছে যে বেআইনি কাজ, বেআইনি কাজটা যদি আপনি করে ফেলেন তাহলে সেটি হবে কনস্পিরেসি। এটা নিয়ে যদি ষড়যন্ত্র করেন। আর একটা হচ্ছে যে বৈধ কাজ কিন্তু অবৈধ উপায় করা, তাহলে এই দুইটা একটি প্রেক্ষাপট যদি তৈরি হয় তখন সেটি হবে ক্রিমিনাল কনস্পিরেসি। এরপরে 121 এতে, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ, এটা পড়ে নিয়েন। 124 সেডিশন, রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার করবে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এই মামলার আমরা এর আগে দেখছি, আমরা এই যে 408, 409 পেনাল কোড, এই সিআরপিসি, সিআরপিসিতে যখন আমরা দেখবো 408, 407 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা যায় যদি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোনো আদেশ জারি করে, রায় দেয়, সাজা দেয়। আর যদি সকল ম্যাজিস্ট্রেট, সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে তার অধীনস্থ যত ম্যাজিস্ট্রেট আছে, চার শ্রেণী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেয়, তার বিরুদ্ধে আপিল হবে মহানগর দায়রা আদালতে অথবা সংশ্লিষ্ট দায়রা আদালতে। এটা হচ্ছে 408 ধারাতে। আর যদি এই মামলায় যদি কোনো ম্যাজিস্ট্রেট এই রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার করে তাহলে আপিল হবে সরাসরি হাইকোর্টে গিয়ে, এই একটা ক্ষেত্রে। তাহলে এটা আমরা কোথায় জানলাম, সিআরপিসিতে। আর এই জায়গা হচ্ছে যে সেই সাজাটা, তার মানে এই রাষ্ট্রদ্রোহিতার যদি বিচার যদি আপনার ম্যাজিস্ট্রেট আদালত করে তাহলে আপিল হবে সরাসরি হাইকোর্টে। এটা কিন্তু পরীক্ষা আসছে একবার। আচ্ছা, এরপরে আছে আমরা চলে আসছি আনলফুল অ্যাসেম্বলি। এই আর্মি নেভি এর সম্পর্কে কোনো পরীক্ষা প্রশ্ন আসে না। পাবলিক ট্রাঙ্কুইলিটির মধ্যে আনলফুল অ্যাসেম্বলি তো আমরা পড়ে ফেলছি, আলোচনায় চলে আসছে 141। আর হচ্ছে 143 পানিশমেন্ট, এগুলো সহজ আছে, পারবেন ইনশাল্লাহ। এরপরে আমরা চলে আসছি পাবলিক সার্ভেন্ট, এটাও দরকার নাই, ক্যান্ডিডেট ইলেকশন দরকার নাই। 191-তে চলে আসছি সরাসরি, গিভিং ফলস এভিডেন্স। আর হচ্ছে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। দেখেন এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। গিভিং ফলস এভিডেন্স হচ্ছে আইনত কেউ কোনো সত্য বলতে বাধ্য অথবা শপথক্রমে কেউ সত্য না বলে অসৎ কথা বলতেছে। সেই বক্তব্যটা কেমন, সেই বক্তব্যটা তিনটা ওয়েতে হতে পারে। যে আপনি জানেন এটা মিথ্যা, অথবা আপনি এটা সত্য বলে বিশ্বাস করেন না, অথবা আপনি এটা মিথ্যা এটা বিশ্বাস করেন, যে এটা সত্য নয় এটা বিশ্বাস করেন। এরকম কোন জিনিস নিয়ে যদি আপনি সত্য বলেন যে এটা সত্য, দেখা যাচ্ছে যে একজন সার্টিফিকেট ইস্যু করতেছে, সে জানে যে এই যে আমি যে সার্টিফিকেট ইস্যু করতেছি সেটা মিথ্যা, যার সার্টিফিকেট ইস্যু করতেছি, এই ঘটনায় সত্যতা নাই। আপনি একজনকে বলে দিলেন যে সে খুব চরিত্রবান, হ্যান ত্যান বলে দিলেন, অথবা আপনি একটা সার্টিফিকেট ইস্যু করলো কোনো একটা বোর্ডে, ঢাকা বোর্ডের মাধ্যমিক শিক্ষা বোর্ডে যিনি সার্টিফিকেট ইস্যু করেন তিনি দিলেন যে এত রোল নাম্বার এত পাস করছে, দেখা যাচ্ছে যে পাসই করে নেয়, হয়তো টাকা পয়সা দিয়ে এই সার্টিফিকেট ইস্যু করছে, তাহলে সে জানে যেটা মিথ্যা। তাহলে এই কাজটা কি হবে, ফলস এভিডেন্স। সে সত্য বলতে বাধ্য, কারণ সে স্বাক্ষর দিয়েছে, মানে কি এটা দ্বারা সে আজীবন চাকরি করবে, এটা দিয়ে সে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাবে, সুযোগ সুবিধা নেবে। তাহলে এটা সে জেনে বুঝে একটা মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলো, এটা হচ্ছে ফলস এভিডেন্স। আর একটা হ্যাঁ হ্যাঁ, এটা হলেও হবে যে সে সত্য বলতে, এটা দেখা হচ্ছে যে কে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে আপনি একটা তৈরি করলেন আন্দাজে, তখন এটা ফলস এভিডেন্স হবে না। কিন্তু ওই ডকুমেন্টস যখন আপনি আদালতে সাবমিট করবেন তখন এটা ফলস এভিডেন্স হয়ে যাবে। আর ওইটাকে আপনি ফেব্রিকেটিং এভিডেন্স বলেন। ফলস এভিডেন্স থেকে আপনি তৈরি করলেন যে মিথ্যা একটা জাল জালিয়াতি বা কি বলে যে এটা অসৎ উদ্দেশ্যে আপনি ব্যবহার করার জন্য, আদালত থেকে কোনো সুবিধা নেওয়ার জন্য অথবা অন্য কোনো সুবিধা নেওয়ার জন্য এই জিনিসটা তৈরি করছে, তখন সেটি হয়ে যাবে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। যে মিথ্যা
আহ, কি বলে যে দলিল বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। এখন এই 191 গিভিং ফলস এভিডেন্সের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে যে কেউ সত্য বলতে বাধ্য আইনত, সেই জায়গায় যদি কেউ মিথ্যা বলে, মিথ্যা বিবৃতি দেয় যে সত্য, এটা এই জিনিসটা সত্য, সে সত্য বলে বিশ্বাস করে না, এইরকম কোন বিষয় যদি সে সত্য বলে সত্যায়িত করে, তখন সেটা মিথ্যা, এই মিথ্যা সাক্ষ্যদান বোঝাবে। আরেকটা হচ্ছে যে কেউ শপথ করবে, শপথটা কোথায় পড়া হয়? আদালতে। যেমন আমরা সিআরপিসিতে গতকালকে ক্লাসে দেখছি যে 200 ধারায় যদি কেউ আদালতে মামলা দায়ের করতে দেয়, তখন আদালত তাকে 200 ধারায় জবানবন্দি নেয়, সেই সময় কিন্তু শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ করে যদি ওই সময় সে মিথ্যা তথ্য দেয়, এইটার পরবর্তীতে যদি আদালত জানতে পারে যে সে মিথ্যা তথ্য দিয়েছে, প্রমাণিত হয়, তখন আদালত তার বিরুদ্ধে প্রসিডিং ড্র করতে পারবে। অর্থাৎ সে শপথ করবে, সত্য বলবে, এটাই নিয়ম। এখন যদি সে মিথ্যা বলে, তখন এটা কি হবে? গিভিং ফলস এভিডেন্স, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মিথ্যা সাক্ষ্যদান করছে। আর 193টা হচ্ছে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য তৈরি করা। এই তৈরি করাটা এমন জিনিস হতে পারে যে কেউ একজন একটা ডকুমেন্ট তৈরি করছে, যে এই ডকুমেন্টটা আপনার সঙ্গে আরেকজনের কোনো চুক্তি হয়নি, আরেকজনের জাল জালিয়াতি করে স্বাক্ষর দিয়ে আপনি তার মতো করে স্বাক্ষর নকল করলেন, করে আপনি আপনার মন গড়া একটা দলিল বানিয়ে ফেললেন, দিয়ে আদালতে আপনি যখন স্বাক্ষর দিলেন, আপনি দেখালেন যে স্যার এই দেখেন এই জমিটা তো আমার। অথবা আপনি একটা মিথ্যা মামলা দায়ের করলেন কোর্টে গিয়ে যে ওরা কিছুদিন হয়রানি করবো, এরকম এই ঢাকা কোর্টে। হাজবেন্ড দাবি করে তাদের কিন্তু মামলা করে দেওয়ার পরে এরপরে আর বাদী বিরুদ্ধে পাবো, এরকম বেশ কয়েকটা মামলার সন্ধান পাওয়া গেছে। তাহলে এই যে সে মিথ্যা প্রতারণা করার উদ্দেশ্যে এই কাবিননামাটা তৈরি করে বিজ্ঞ আদালতে সাবমিট করলো, তাহলে এটা সে কি করলো? মিথ্যা সাক্ষ্য। এই যে কাজটা করছে, প্রথমে এই দলিলটা তৈরি করছে, এটা কি করলো? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে। আর যখন এটা বিজ্ঞ আদালতে সাবমিট করছে, তখন সে কি করলো? মিথ্যা সাক্ষ্য দিল। দুই প্রেক্ষাপট, একটা হচ্ছে তৈরি করা, আর একটা হচ্ছে সাবমিট করা। মিথ্যা সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দিলে 191 ধারাতে, আর এটা তৈরি করছে 193 ধারা অনুযায়ী সে অপরাধ। মানে ওই ইনগ্রিডিয়েন্টস পাওয়া গেছে, আর শাস্তি আছে 193 ধারা। এখন এটা হতে পারে যে কেউ কোনো ডকুমেন্টস তৈরি করছে, কোন একটা দোকানদার কি করলো, তার দোকানে আরেকজনের সঙ্গে লেনদেন আছে, এই লেনদেন সম্পর্কিত সে একটা মিথ্যা কথা লিখে রাখলো। লেখার পরে সে জানে যে এই ডকুমেন্টসটা উত্থাপন করা হবে, কোনো একদিন বিরোধ হবে, আদালতে উত্থাপন করা হবে, তখন এই যে সে কাজটা করছে, মিথ্যা কথা লিখে ফেলছে, তো এটা কি করলো? সে মিথ্যা সাক্ষ্য তৈরি করবে। আবার কেউ একজন দেখা যাচ্ছে কোনো দলের নেতাকে ফাঁসানোর জন্য, সে জানে যে অমুক দলের নেতা অমুক টেবিলে বসে, তার পার্টি অফিসে অমুক চেয়ারে বসে, তার ড্রয়ারের ভিতরে আরেক দলের মহাসচিব বা আরেক দলের চেয়ারম্যানকে দিয়ে একটা ই কম্পিউটারে টাইপ করা একটা সিডি লিখলো, অমুক জায়গায় যে অপকর্ম করতে হবে, বা এই ষড়যন্ত্রমূলক একটা দিয়ে দিল, যেটা পুলিশ ধরলে দেখবে যে রাষ্ট্রদ্রোহী বা তারা একটা ষড়যন্ত্র করতেছে। এইরকম একটা চিঠি লিখে কেউ একজন ইচ্ছাকৃত ড্রয়ারের ভিতরে রেখে দিল, পুলিশ খবর দিল তোমার থেকে এই জিনিস আছে, এসে তল্লাশি করে দেখলো বাংলায় আপনি এই থেকে অমুক সিটি দিচ্ছে বা অমুক সবাই তো আপনারা এই একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ধরে নিয়ে গেল। তাহলে এটাও কি হচ্ছে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এগুলো গ্রামে মহিলারা করে, বিয়ে বাড়িতে কেউ কাউকে ফাঁসাবে, তখন কি করে? কনের দেখা যাচ্ছে যে গয়নাগাটি চুরি করে একজনের ব্যাগের ভিতরে ঢোকাই দিল, ঢোকাই দিয়ে এবার হইসে পড়ে গেল যে কনের ই হারা গেছে, গয়নাগাটি হারা গেছে, চুরি করছে। কে চুরি করছে, কে চুরি করছে, সবার ব্যাগ তল্লাশি করে গিয়ে দেখা যাচ্ছে যে এখন যে চোর ধরতেছে সে তো জানে যে লোকের ব্যাগের ভিতরে আমি রাখছি, তখন যে ব্যাগ তল্লাশি করে বলে এই তোমার ব্যাগে এটা, তুমি তো এই কাজ করছো। বিভিন্ন সিনেমাতে দেখবেন, দেখে, এগুলো ভারতে বেশি দেখায়, যে এরকম ধরনের যে বোন দেখা যাচ্ছে যে অনেকদিন পরে আসছে, ভাবি আর পছন্দ করতেছে না, তখন বোনদের চোর সাজা দিচ্ছে ননদকে, তখন এইভাবে দিয়ে দিয়ে একটা এই যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে তাকে চোর সাব্যস্ত করা হলো। এটা কি হলো? ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, অর্থাৎ একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। সব সময় যে এই জিনিসটা আদালতে তা সাবমিট করতে এমন না। এই জিনিসটা যদি 193 ধারায় দুইটা শাস্তির কথা বলা আছে, একটা হচ্ছে 3 বছর, একটা হচ্ছে 7 বছর। যদি এই মিথ্যা সাক্ষ্য দেয়া হয়, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে বিজ্ঞ আদালতে সাবমিট করা হয়, অর্থাৎ উদ্ভাবন হোক আর দেয়া হোক, এই দুইটাই মিথ্যা সাক্ষ্য দেওয়া হোক আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হোক, যদি জুডিশিয়াল প্রসিডিংস এ হয় তখন সেটি হবে 7 বছরের কারাদণ্ড, আর যদি আউট অফ জুডিশিয়াল প্রসিডিংস এ হয় তাহলে 3 বছরের কারাদণ্ড। তাহলে এই জায়গায় আমরা দেখলাম জুডিশিয়াল প্রসিডিংস বলতে কি বোঝায়? জুডিশিয়াল প্রসিডিংস হচ্ছে যে জায়গায় বিচার কার্য শুরু হয়, অর্থাৎ শপথ ক্রমে আদালত শপথ, ওই যে 200 ধারায় জবানবন্দি মামলা করতে গেলে যদি শপথ হয়েছে, এরপরের থেকে যতদিন সে বক্তব্য দিবে
এই প্রত্যেকটা জুডিশিয়াল প্রসিডিংসে যখনই সে ডকুমেন্টস সাবমিট করবে তখন সেটি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া। যেমন আমরা দেখছি এইদিকে ময়মনসিংহ নাকি এদিকে কোন একটা জেলাতে একজন ব্যক্তির দুইটা সন্তান আছে, সেই ব্যক্তিকে শিশু দেখায় জামিন করা হয়েছে আইনজীবী। এরকম একটা ঘটনা দেখছিলেন কিনা সম্ভবত 2-3 মাস আগে। তাহলে এই কাজটা তখন আদালত ওই আইনজীবীকেও তলব করছে যে আপনি যে ভিত্তিতে তাহলে শিশু দেখায় জামিন করা ফেললেন। সেই মামলায় তো তার জামিনে হওয়ার কথা না, কিন্তু দেখাইছে যে স্যার এটা শিশু, বয়স কম, অর্থাৎ সে একটা তার জন্ম নিবন্ধন তৈরি করছে কম দেখায়, বয়স দেখায়, দিয়ে ওইটা দিয়ে বিজ্ঞ আদালতে সাবমিট করে সে জামিন নিয়ে গেছে। তাহলে এই জায়গায় সে কি করলো? ফলস এভিডেন্স তৈরি করলো, আবার এই জিনিসটা বিজ্ঞ আদালতে সাবমিট করলো। তাহলে সে 193 ধারা অপরাধ করছে। আর 193 ধারা সে অপরাধ করছে কি করে নাই, এই ইনগ্রিডিয়েন্টস আমরা পাবো 191 এবং 192 ধারা আছে। জি, এরপরে আসেন জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, সর্বশেষ আপনারা কোন পর্যন্ত বক্তব্য শুনছেন একটু যদি জানাতেন। আমাদের প্রযুক্তির সিকিউরিটির কারণে কিছু কথা মনে হয় শুনতে পারেন। আমরা মনে হয় যে প্রায় 1.5 মিনিটের মতো, 1 থেকে 1.5 মিনিট বা ম্যাক্সিমাম 2 মিনিটের মতো আমরা মিস করছি আপনাকে। 193 ধারার আলোচনা তো শুনছেন মনে হয়, না? জি জি স্যার, 193 শোনা গেছে স্যার, 193 শোনা গেছে। এরপরে স্যার বলেন। আর আপনার ভিডিওটা কিন্তু একটু উল্টো হয়ে আসছে। আপনার ভিডিওটা একটু উল্টা হয়ে গেছে। ভিডিওটা উল্টা হয়ে গেছে, উল্টা। এই তো, ঠিক আছে, এবার ঠিক আছে, না এবার ঠিক আছে, এবার ঠিক আছে। জি, এবার ঠিক আছে। জি, তাহলে 194 ধারা হচ্ছে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য আমরা দেখছি। হ্যাঁ, তাহলে এইটা যদি মৃত্যুর সাজা কার্যকর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যাবে আসামিকে। এরপর আমরা সরাসরি চলে আসি 201 ধারাতে, কজিং ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। এই যে 201 ধারাটি আসছে, পরীক্ষা প্রশ্ন আসছে জুডিশিয়ারি পরীক্ষায়, দেখছেন কিনা? 201 ধারা
যে ওই জায়গায় সম্ভবত বডি, মৃত্যু, ডেড বডি মনে হয় সরাই ফেলেন, এরকম কি একটা একটা অপরাধ করছে। অর্থাৎ আলামত নষ্ট করে, এক কথায় অপরাধের আলামত নষ্ট করলে 201 দ্বারা আকৃষ্ট হবে। এটা তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে কোন ধারাতে আছে? আলামত নষ্ট না, আলামত আলামত নষ্ট করে কোন একটা অফেন্স, যে কোনো অফেন্স হতে পারে। দেখা যাচ্ছে যে আপনি, আপনার বন্ধু এসে আপনাকে ফোন দিয়ে বললো যে দোস্ত ঘটনাটা ঘটে গেছে, কি হয়েছে, আমার রাগের মাথায় ওয়াইফকে তো গলা টেপে ধরছি, মারা গেছে, আমি কি করবো, তাড়াতাড়ি বুক দিতে। আপনি কি করলেন যে দাঁড়া, কোনো সমস্যা নাই, আমি আসতেছি। আপনি এসে যে দুইজনে ধরে ওই ডেড বডিটাকে কোনো একটা সেপ্টিক ট্যাঙ্কে লুকিয়ে রাখলেন, অথবা এই ডেড বডিটাকে কোথাও ভাসে পুকুরে ফেলে দিলেন, যে দেখাবেন যে সে পুকুরে ডুবে মারা গেছে, অথবা নদীতে ভাসায় দিলেন, বা কোনো একটা কাজ করলেন যেটা ডেড বডি মুছে দিলেন, অথবা ওই জায়গায় তাকে ঝুলাই, ফ্যানের সঙ্গে ঝুলাই রাখলেন দড়ি বেঁধে, যে সে আত্মহত্যা করছে, এটা বলে চালাই দেবেন। কারণ আত্মহত্যা করলে তো ওইটার সাজাটা একটু কম হবে। এইটা বলে আপনি চালাই দেওয়ার জন্য তাকে কি করলেন, আত্মহত্যা বলে চালাই দেওয়ার জন্য ফ্যানে ঝুলাই রেখে এই জায়গায় রক্ত মাখা কাপড় কাপড় এগুলো সব চেঞ্জ করে ফেললেন, সরাই ফেললেন, অথবা রক্ত যদি থাকে ওইগুলো সব ধুয়ে মুছে ফেললেন, অথবা ছুরিটাকে লুকায় রাখলেন। দ্যাট মিনস আলামত, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যত আলামত আছে, এই আলামত যদি নষ্ট করা হয়, অথবা কাউকে বাঁচানোর জন্য কোনো একটা ভিন্ন খাতের সংবাদ দেওয়া, যে দেখা যাচ্ছে মেরে ফেলছে, আপনি প্রচার করতেছেন যে সে আত্মহত্যা করছে, অথবা প্রচার করতেছেন যে সে বাসা থেকে হারাই গেছে, কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে। এই যে বলার পরে কিছুদিন আপনি পরবর্তীতে যে নিজে নিজে যায় আপনি পাশের বাসা থেকে খুঁজে বের করলেন, ওই কি বলে যে ডেড বডিটাকে বের করলেন, আপনি নিজেই দেখা যাচ্ছে যে কোনো বিলের ভিতরে ফেলে দিয়ে আসছেন, এসে বলতেন তা না আমার ওয়াইফকে খুঁজে পাচ্ছি না, শ্বশুর বাড়ি সবাই বলেন, সবাই খুঁজতেছে, পরে খুঁজতে খুঁজতে আপনি বলেন যে ডেড বডি পাওয়া গেছে, এই যে বাড়ির পাশে এই জায়গায় কে মারলো, আপনি খুব মায়া কানা কাঁদতেছেন। তার মানে কি, আপনি 201 দ্বারা এই অপরাধটা করছেন। আপনি একটাকে বাঁচানোর জন্য নিজে অথবা অন্য কাউকে বাঁচানোর জন্য ভিন্ন সংবাদ আপনি দিয়েছেন, তার মানে আপনি কি আলামতকে নষ্ট করছেন, অথবা টোটাল এই ঘটনার কোন একটা আলামত আপনি নষ্ট করছেন। সেটা ডেড বডিকে লুকিয়ে রাখা, শুধু মৃত্যুদণ্ডের এই ক্ষেত্রে, এই মারা যাওয়ার এই ক্ষেত্রে না, মার্ডারের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্র। আপনার কেউ একজন চুরি করে এনে সম্পত্তি বললো যে বন্ধু এগুলো তো নিয়ে এসে পুলিশ আসতেছে, কি করব, আপনি ওটা সরাই আর এক জায়গায় রেখে দিলেন যাতে পুলিশ ধরতে না পারে। তাহলে কি করলেন, এটা কেন করলেন, আপনি তাকে বাঁচানোর জন্য করলেন, তাহলে আলামতটা নষ্ট করলেন, অথবা আলামতটাকে ডিসঅ্যাপিয়ারেন্স করে দিলেন, অদৃশ্য করে দিলেন। এই যে রক্ত থাকলে সেই রক্ত আপনি ধুয়ে দিলেন পানি দিয়ে, কেন ধুয়ে ফেললেন, যাতে এই জায়গায় বোঝা না যায় যে কে এই জায়গায় একটা হত্যাকাণ্ড ঘটছে। দ্যাট মিনস আলামত নষ্ট করে দেওয়া, সেটা যে কোনো প্রকারে হোক, অথবা মিথ্যা সংবাদ প্রচার করা, যে ঘটনাটা ঘটছে এটা না বলে মিথ্যা সংবাদ প্রচার করা, উদ্দেশ্য একটাই, আসামিকে বাঁচানো। এটা যদি কেউ করে 201 দ্বারা অপরাধ করবে, এতটুকুই। এরপরে এই ধারাতে আমাদের আর এই সেকশনের কিছু নাই, আমরা চলে যাব হচ্ছে এটা তো স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য না, না এটা 212 212 হচ্ছে আপনার ইসের কথা, স্বামী স্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য না, এক্ষেত্রে না। আলামত নষ্ট করলে অবশ্যই ওয়াইফকে মেরে ফেলছে, স্বামী যদি এগুলো করে অবশ্যই অপরাধ হবে। সেটা হচ্ছে যে আসামিকে আশ্রয় দেওয়া, এই ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে স্বামী যদি ওয়াইফকে আশ্রয় দেয় এটা কোনো অপরাধ না, ওয়াইফ যদি স্বামীকে আশ্রয় দেয় সেটা কোনো অপরাধ না। কিন্তু বাবা যদি ছেলেকে আশ্রয় দেয় এটা অপরাধ, ছেলে যদি বাবাকে আশ্রয় দেয় এটাও অপরাধ, যদি সেটা অপরাধী জেনে আশ্রয় দেয়, শেল্টার দেয়। তাহলে স্যার যে চিটাগঞ্জে এসপি বাবু তার চিঠি অবস্থা করছে আমার কষ্ট করে বিন্দু জাতি বাবু করছে কোনটা? চিটাগঞ্জ এসপি বাউল আছে। হত্যা করছে, পরে ঘটনাটা বিন্দু জাতি প্রভাব দিয়েছে, সে কাম মায়ের জন্য কাঁদছে, সে বলছে যে কেউ বলে ফল ক্রিয়ার কারণে কেউ বলছে আঘাত দিয়েছে। জি। যদি সে এটা করে থাকে তাহলে এটা 201 ধারার অপরাধ হয়েছে, তবে আসলে ঘটনাটা এরকম ছিল না, তাকে ফাঁসানো হয়েছে, আমরা তার মামলায় অ্যাপিয়ার করার সুযোগ হয়েছে আর কি। এই জায়গায় ঢাকা কোর্টে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার যে সাইবার মামলাটা করছিল, হ্যাঁ ওই মামলায় 7 জন আমরা আইনজীবী ছিলাম, তার মধ্যে আমিও ছিলাম, থাকার সুযোগ হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে অনেক বিষয়ে। তারপরে চিটাগংয়ের ওই মামলার ডকেটও দেখছি। এই জায়গায় মূলত যারা সাক্ষী দিচ্ছে, বাবুল আক্তারের শ্বশুর, সে নিজেও ঘটনা সম্পর্কে অবগত না, কিন্তু সে ধারণা করতেছে যে আমার মেয়ে যেহেতু নাই, লোকে যেহেতু বলতেছে তাহলে আমার জামাই মারছে, এটা আর কি তার বক্তব্য। কিন্তু সে বলতেছে না যে না আমার জামাই মারছে। না 302, 302 34। যাই হোক উনি জামিনে আছেন এখন, ওই মামলাও জামিনে আছেন, আর এই মামলা তো হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে। আবার সর্বশেষ ছিল ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, সেও হয়ে গেছে, খালাস পেয়ে গেছে।
এখন আর কেউ নাই। কিন্তু স্বামী তার স্ত্রীকে যেভাবে মারা রাখছে সুলতান দিতে পারেন যেমন দণ্ড দিত, এটা কতদিনের মধ্যে দিতে পুলিশ বা ডাক্তার না, ওইটার নিয়ম নাই যে কতদিনের ভিতর দিবে, বাধ্যতামূলক নাই। এটা ওই সময় তারা তৈরি করবে ঘটনাস্থলে গিয়ে, এটা আছে। কিন্তু কত সময়ের মধ্যে আদালতে দাখিল করতে হবে এরকম নাই। তারা তাদের তদন্তের সাথে দেরি হতে পারে, কোনো সমস্যা না। আর আজকে একটা জুডিশিয়ারি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তামাদি আইন ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইন থেকে একটা প্রশ্নই আসছে এবার জুডিশিয়ারিতে, সেটা হচ্ছে যে আপনার আপিলের ক্ষেত্রে এজাহার দায়ের বিলম্বেও এজাহার দায়ের করতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে করতে পারে আপনার চার্জ গঠন করতে পারে বিলম্বে আদালত, সেটাও কোনো সমস্যা নাই। পুলিশ রিপোর্ট বিলম্বেও দাখিল হতে পারে, তাতেও সমস্যা নেই। কিন্তু আপিল হচ্ছে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে, এই টাইম সময়ের মধ্যে আপিল করতে হবে। যেমন 60 দিনের মধ্যে আপিল করতে হবে যিনি অভিযোগকারী মামলাটা দায়ের করছেন, তিনি যদি কোনো অপর্যাপ্ত দণ্ড অভিযোগ, এটাও আজকে পরীক্ষা প্রশ্ন ছিল। জি, আপনি হ্যাঁ, সাগর রনির ওই মামলায়ও আমরা আইনজীবী হিসেবে আছি। ওটা, হ্যাঁ, ওটা 302, ওটা শুধুমাত্র 302 আর 34-এ মামলা আছে, শেরে বাংলার মামলা। হ্যাঁ, শেরে বাংলা থানার মামলা। তো ওই মামলায়ও আমরা বাদী পক্ষে appear করছি। না না, ভিআইপি না, ওই যে সিনিয়র শিশির মনির স্যার আছেন, ওই সাথে থাকার কারণে আমরা আছি। যে এই ধারাটাও আসবে কিনা। 302 এটা তো হত্যা মামলা চলে, বাট উনি জানতে চাচ্ছে যে এই আলামত নষ্টের যে মামলাটা এটা আসছে কিনা বা আলাদা আসছে কিনা বা একসাথে। না, প্রথম যে মামলাটা দায়ের হয়েছে ওখানে এটা সেই জায়গায় শুধুমাত্র 302/24 যে অজ্ঞাতনামা কিছু আসামিরা, যে ভিকটিমের বোন মামলাটা দায়ের করছে, যে আমার বোনকে এবং বোনাইকে মেরে ফেলছে অজ্ঞাতনামা আসামিরা। তো এই জায়গায় তদন্তে পরে আসবে যে আলামত নষ্ট করছে, এই জায়গায় বড় একটা গ্রুপ কাজ করছে, যার কারণে আসলে আলামতই নাই। যাই হোক, ওটা নিয়ে অনেক বক্তব্য আছে। আমরা এদিকে চলে আসি। কাউন্টার ফিটিং কয়েন এগুলো পরীক্ষা আসে না, এ জায়গা থেকে কোনো প্রশ্ন আসার মতো নাই। এরপরে সরাসরি আমরা চলে যাব হচ্ছে 94, তারপর 295, 96। এগুলো হচ্ছে যে এই জায়গায় একটা বিষয় জানার, সেটা হচ্ছে যে এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বা ধর্মীয় বিষয়গুলো নিয়ে, তাহলে দেখাতে হবে যে কিভাবে তিনি ধর্মীয় বিষয়গুলো নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা উস্কানিটা কে দিয়েছে, কিভাবে দিয়েছে, তিনি ওই ধর্মাবলম্বী কিনা, এই বিষয়গুলো প্রমাণের বিষয়। এই জায়গা থেকে তেমন আহামরি পরীক্ষা প্রশ্ন আসে না। 295 থেকে 98। জি, এখন বলেন, আগামী ক্লাস আমরা এই যে কালপেবল হোমিসাইড মার্ডার, এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে, আপনারা একটু পড়ে আসবেন। বিশেষ করে 299 আর 300 ধারাটা, এটা বিস্তারিত পড়ে আসবেন। তাহলে আমি যখন আলোচনা করব তাহলে দেখবেন যে অনেক সহজ মনে হবে, তখন অনেক সহজে। না, আসলে যদি বুঝে ফেলেন তাহলে তো অবশ্যই পারবেন না। জি, এটা কাছাকাছি, আইন জিনিসটা অনেক সূক্ষ্ম বিষয়, মানে অল্প এদিক ওদিক হয়ে গেলে চেঞ্জ হয়ে যায়, ঘটনা চেঞ্জ হয়ে যায়। যেমন চুরির সঙ্গে যদি শুধু একটু ফোর্স থাকে, যে কেউ অস্ত্রের ভয় দেখাইছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ছিনতাই, ওই কি বলে যে রোবারি হয়ে যাচ্ছে। আবার এই রোবারিদের সংখ্যাগত পার্থক্য যদি 5 হয় বা তার বেশি হয়, তখন সেটি ডাকাতি হয়ে যাচ্ছে। দেখেন কত এই সিম্পল বিষয়। এরপরে এই চুরির একই বিষয়, কিন্তু এসে বলতেছে যে ভয় দেখাচ্ছে, কিন্তু এই ভয়টা দূরবর্তী, কোনো ইনস্ট্যান্ট না, তখন সেটি হয়ে যাচ্ছে এক্সটর্শন, চাঁদাবাজি হয়ে যাচ্ছে। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যের কারণে অপরাধের ধরনই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সবথেকে কঠিন এই 299 আর 300 ধারাটা, মানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। কাছাকাছি ওই কিসের জন্য দিচ্ছে, কিসের হুমকি দিচ্ছে, টাকা না দিলে সব কোথায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে। তাহলে 506 একটা অপরাধ হয়েছে, আবার এদিকে এক্সটর্শনের অপরাধ হয়েছে 385। জি, অনলাইনে যারা সংযুক্ত আছেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এটা ক্লাসটা কি ভাই কালকে হবে? নেক্সট ওই ক্লাস পেনাল কোডে
যে ক্লাসটা কি কালকে হবে, আগামী কালকে, যে সেকশন 299 এবং সেকশন 3? না না, কালকে না, নেক্সট ক্লাস আর কি। এটা আপনাদেরকে অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এই ক্লাসটা কবে হবে। নেক্সট ক্লাসে, ওকে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে অবশ্যই এটা পড়ে আসবেন, বিশেষ করে 299 আর 300 ধারাটা। এবং এই জায়গা থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসবেই এবং আসে, আমরা কয়টা লক্ষ্য করছি। কয়টা প্রশ্ন আসে ইউজুয়ালি? না, আসলে একটা বা দুইটা প্রশ্ন আসবে সর্বোচ্চ, কিন্তু ইতিপূর্বে প্রত্যেক বছরে প্রশ্ন আসার কারণে অনেকগুলো প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেন আসছে এই জায়গায়। থ্যাংক ইউ ভাই। জি, আপনাদের কারো কোনো প্রশ্ন? ওইটা একটু পড়ে আসলে আমি যখন আলোচনা করবো, কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, সুবিধা হবে। না হলে ওই প্রশ্নের পরে উদ্ভব হলে ওইটা আর এক টপিক সামনে চলে আসতেছে, তখন আর ওইটার কথা ভুলে যাবে। হ্যাঁ, টপিক রিলেটেড হলে অবশ্যই করবেন, আর যদি একান্ত আপনার ব্যক্তিগত হয় তাহলে আলাদা জিজ্ঞাসা করবেন। গত কয়েকদিন যাবৎ দেখছি যে আমরা শিশু মানুষরা ডিসেন্ট শব্দটা নিয়ে আলোচনা। ডিসেন্ট শব্দটা কি? ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট, শুধু ডিসেন্ট না, নোট অফ ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে যে মত পার্থক্য, দ্যাট মিনস আমরা এটা বিষয়ে আপত্তি আছে এরকম লিখিত দিতে হয়। এটা হয় সংবিধানে অথবা কোনো আইন তৈরি প্রণয়নের সময় এই কৌশলগুলো আসে, যে আমি এই জিনিসটা মানি না, এই জায়গায় আমার আপত্তি আছে, এইটা নোট দেয় আর কি। এটা হচ্ছে নোট অফ ডিসেন্ট। এটা হচ্ছে আইনি পরিভাষা। আইনি পরিবেশে লিগাল টার্ম। এটা ওই সাধারণত কোনো আইন তৈরি হচ্ছে সে আলোচনার সময় এই বিষয়গুলো আসে, বিশেষ করে সংবিধান রিলেটেড আসবে তখন ডিসেন্ট অফ নোট, নোট অফ ডিসেন্ট আসে। যে আর কোনো বিষয়? জি, সম্ভবত নাই। যে সবাইকে ধন্যবাদ যারা অনলাইনে সংযুক্ত ছিলেন, হয়তো কিছুটা ডিস্টার্ব হয়েছে, তারপরে আপনারা হয়তো শেষ পর্যন্ত ছিলেন। এটা স্যার সংবিধান এবং আইন সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে ভাগ করা যায়। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। নমস্কার। হ্যাঁ জি স্যার, ভালো লাগছে স্যার। নেক্সট ক্লাস করবে কি স্যার? এই নামাজের পর আপনাকে চাই স্যার। আপনি কোনো পড়িয়া আছে? ডিসকাস মঙ্গলবার ইনশাআল্লাহ।